বোধহয় লাইভ হয়েছে না? One more minute, একটু ইন্টারনেটটা স্লো তো। Very sorry about the issues. Okay, we're live. আরেকটা কথা বলে নিই যে আমাদের ঢাকায় একটা ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে, সুতরাং পরিস্থিতিটা যে কোনো সময় প্রতিকূল হয়ে যেতে পারে, মানে সমস্ত ইলেকট্রিসিটি চলে যেতে পারে বা ইয়ে হতে পারে। যতক্ষণ থাকে ততক্ষণ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এইভাবে আমাদের চলতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথ পলিসি ফোরাম আয়োজিত আজকের আয়োজনে। আপনারা জানেন বাংলাদেশ তার 50 বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে স্বাধীনতার, এবং এই প্রেক্ষিতে আমরা আজকের আয়োজনে ফিরে তাকাতে চাই গত 5 বছরের, আমাদের গত 5 দশকের অর্থনৈতিক পরিক্রমার দিকে, এবং বিশ্লেষণ করতে চাই আমাদের গত 50 বছরের অর্থনৈতিক অগ্রযাত্রার মূল প্রবণতাগুলো নিয়ে, দর্শন এবং তার পরিবর্তন গুলো নিয়ে। এবং এই সিরিজে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বাংলাদেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই সিরিজের মাধ্যমে আমাদের বাংলাদেশের শীর্ষ অর্থনীতিবিদদের মূল্যায়ন, পর্যবেক্ষণ এবং তাদের যে গবেষণা লব্ধ বিশ্লেষণগুলো, সেগুলো আমাদের দর্শকদের সাথে তুলে ধরতে চাই। বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা, তার বিভিন্ন ক্রান্তিকাল, বাকবদল এবং সেই দর্শনীয় পরিবর্তনগুলো নিয়ে। এবং একই সাথে আমরা কিছুটা আলোকপাত করতে চাই যে আগামীর দিকে আমাদের সামনের যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের অতীতের পরিপ্রেক্ষিতে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে দেখছি এবং কিভাবে মোকাবেলা করছি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আমাদের সাথে আরো আছেন ইউথ পলিসি ফোরামের চিফ অ্যাডভাইজার এবং বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ ডক্টর আক্তার মাহমুদ। ডক্টর মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এর সাথে আমরা আরো স্বাগত জানাচ্ছি আমাদের দর্শক যারা অনলাইনে যোগ দিয়েছেন আমাদের সাথে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, সেগুলো ইউথ পলিসি ফোরামের এই লাইভের কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারেন, এবং সেগুলোর মধ্যে যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো এবং মন্তব্যগুলো রয়েছে, সেগুলো আমরা সময়ে সময়ে অধ্যাপক আকাশ স্যারের কাছ থেকে তার মূল্যায়ন জেনে নেবার চেষ্টা করব। আমি সরাসরি স্যারের কাছে চলে যেতে চাই যে আমরা শুরু করব আপনার অর্থনীতিবিদ হিসেবে একটা ব্যক্তিগত অভিযাত্রার যে অতীত বিশ্লেষণ এবং বর্তমানের মূল্যায়ন, সেটি দিয়ে। আপনারা যখন 70-এর দশকে অর্থনীতির ছাত্র এবং পরবর্তীতে শিক্ষকতা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি 50 বছরে এসে কেমন হবে তা নিয়ে আপনাদের কি কল্পনা এবং পরিকল্পনা ছিল, আশাবাদ ছিল এবং স্বপ্ন ছিল, এবং তার মধ্যে কোনটি কোনটি পূরণ হয়েছে, কোন কোন স্বপ্নগুলো এখনো অধরা রয়ে গেছে, আর কোন কোন ক্ষেত্রে আমরা আপনাদের সেই সময়ের যে আশাবাদ তাকেও ছাপিয়ে গেছি অর্জনে, সেগুলো দিয়ে আমরা স্যার আজকের আলাপটি শুরু করতে চাই। আচ্ছা, তাহলে তো প্রথম টাইমটা ঠিক মতো আইডেন্টিফাই করা ভালো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি তো প্রথমে মুক্তিযুদ্ধের সময় ছিলাম ম্যাট্রিক ক্যান্ডিডেট, তার মানে মুক্তিযুদ্ধ করে ফিরে এসে 72 সালে পরীক্ষা দিলাম, 74 সালে ইন্টারমিডিয়েট পাশ করলাম, 74-এর পরে কোনো একটা সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। 1 বছরের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেল রাজনৈতিক পরিস্থিতির। 75 সালে বঙ্গবন্ধুর মৃত্যু ঘটল এবং তখন অর্থনীতি, রাজনীতি সবই আবার উল্টো দিকে যাত্রা শুরু করলো। সুতরাং আমার স্বপ্নটাও যদি শুরু করতে চাই, তাহলে ওই যে 72-74 এই সময়কার স্বপ্নটা কি ছিল সেটা দিয়ে শুরু করতে হবে। 72-74-এ আমাদের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধ থেকে অনুসৃত যে অর্থনৈতিক চিন্তাধারা সেটা, এবং মুক্তিযুদ্ধ থেকে অনুসৃত এই অর্থনৈতিক চিন্তাধারার পুরো রূপটা আমরা পাবো, বা আমাদের যে 73 থেকে 78 পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তার মধ্যে, এবং সেখানেই আমাদের অগ্রজ অর্থনীতিবিদরা সেই চিন্তাধারাটা তুলে ধরেছিলেন। এবং সেই চিন্তাধারাটার মূল কথা ছিল সমাজতন্ত্র, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি হবে সমাজতান্ত্রিক, এবং সেই সমাজতান্ত্রিক অর্থনীতি নির্মাণের পরিকল্পনা তারা প্রণয়ন করছিলেন। আমরা যখন অর্থনীতিতে বিভাগে ভর্তি হই, তখন এই স্বপ্ন নিয়েই আমরা ভর্তি হয়েছিলাম যে আচ্ছা, একটা সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে আমরা যাত্রা করব। পৃথিবীও তখন 2 ভাগে ভাগ ছিল, সমাজতান্ত্রিক শিবির, পুঁজিবাদী শিবির।
সমাজতান্ত্রিক শিবির ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পক্ষে, তার মধ্যে সমাজতান্ত্রিক শিবিরের মধ্যে চীন ছিল বিরুদ্ধে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন পক্ষে ছিল, এবং ভারতে নেহেরু গভর্নমেন্টের যে নন অ্যালাইন্ড পলিসি এবং তার যে কন্যা ইন্দিরা গান্ধীর যে তখন এক ধরনের সমাজতন্ত্রের কথা তিনি বলতেন, সেইটা মিলিয়ে আবার বঙ্গবন্ধুরও যে এক ধরনের সমাজতন্ত্রের কথা তিনি বলতেন, সেই হিসাবে আমাদের মনে ছিল সমাজতন্ত্রের বিষয়টাই প্রধান। আরেকটা কারণেও সমাজতন্ত্র প্রধান ছিল, কারণ আমাদের 6 দফা 11 দফা একটা পয়েন্ট ছিল যে ব্যক্তিগত মালিকানা যদি মনোপলি হয়ে যায়, এটা অবশ্য অর্থনীতিরও পয়েন্ট, মনোপলি হয়ে যায় তাহলে এটা অদক্ষ হয়। আরেকটা হলো এটা সম্পদের কেন্দ্রীভবন ঘটায়, ইনজাস্টিস তৈরি করে, পলিটিক্সে গণতন্ত্রকে মানি এবং মাসলের অধীনে নিয়ে আসে। সুতরাং ব্যক্তিগত মালিকানার একটা সিলিং থাকতে হবে, এবং ব্যক্তিগত মালিকানা যাতে বৃহৎ শিল্পে, বৃহৎ ব্যাংকে, বৃহৎ বিমায় না থাকে, সেটাই তখন প্রচলিত সকলের বিশ্বাস ছিল। এবং দুনিয়া দুই ভাগে বিভক্ত, শোষক শোষিত, আমরা শোষিতের পক্ষে, এই ধরনের বক্তব্য বঙ্গবন্ধু হাভানাতে গিয়ে দিয়েছিলেন। সুতরাং শোষণহীন সমাজ করতে হলে পরে ব্যক্তিগত মালিকানাকে অবাধ করে দিলে হবে না। দুটো দায়িত্ব তখন কর্মসূচি হিসাবে আমাদের সামনে এসে যায় মুক্তিযুদ্ধের সূত্রেই, সমাজতন্ত্রের সূত্রেই। একটা হলো যে বৃহৎ শিল্প, বৃহৎ ব্যাংক, বৃহৎ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো ব্যক্তি মালিকানায় থাকবে না, সেগুলো সামাজিক মালিকানায় থাকবে। সামাজিক মালিকানা বলতে তখন বোঝানো হতো রাষ্ট্রীয় মালিকানা, যদিও এই দুয়ের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা পরে আলোচনা আসলে আমি বলবো। আর আরেকটা ছিল যে ভূমি সংস্কার। ভূমি সংস্কার মানে হলো তখন 100 বিঘার উপরে যেই জমি টমি ছিল যাদের, ওটা খুব অল্পই ছিল, তবে সিলিং করে উদ্বৃত্ত জমি নিয়ে ভূমিহীনদের দেওয়া হবে সমবায় গঠনের শর্তে। এইরকম দুটো কর্মসূচি নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে ঢুকি, বিভাগে ভর্তি হই। আমাদের টিচাররাও যারা খুব প্রথিতযশা টিচার, তার মধ্যে একজন আনিসুর রহমান, তিনিও এই ধরনের মতবাদী বিশ্বাসী ছিলেন। রেহমান সোবান, নুরুল ইসলাম, এদের কথা আমরা জানি। ডিপার্টমেন্টে আরো অন্যান্য টিচাররাও ছিল, তারা মানে এটা মেনে নিয়েছিল উইথ ক্রিটিসিজম, মানে কিছু সমালোচনা সহ। তার মধ্যেও মোটামুটি প্রধান ধারা ছিল এটাই, এবং সেই সময় ছাত্রদের মধ্যেও এটাই প্রধান ধারা ছিল, কারণ ডাকসুতে তখন জিতেছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজকে যিনি কমিউনিস্ট পার্টির প্রধান মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট, এবং মাহবুব জামান যিনি বাংলাদেশের একজন আইটি সেক্টরের অন্যতম এন্টারপ্রেনার, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি। এবং তারা দুজনে মিলে তখন সমাজতন্ত্রের পক্ষেই বিশ্ববিদ্যালয়কে, ছাত্র আন্দোলনকে পরিচালনা করার চেষ্টা করছিলেন। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, সারোয়ার্দী উদ্যানে আমরা ধান চাষ করেছিলাম, অর্থাৎ ডাকসুর উদ্যোগে ধান চাষ করা হয়েছিল। আর আনিসুর রহমান সারা দেশে ছাত্রদেরকে ছুটির সময়ে গ্রামে গঞ্জে খেতে খামারে গিয়ে চীনে যেই কায়দায় প্রথম দিকে কাজ হয়েছিল, সেই কায়দায় মধ্যবিত্ত ছাত্রদেরকে শ্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। তার ধারণা ছিল যে এই শ্রমে তারা যদি অংশগ্রহণ করেন তাহলে শ্রমজীবী জনগণের সঙ্গে ছাত্রদের একটা বন্ধুত্ব হবে, এবং সেখান থেকেই সমাজতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত যে ক্যাডার, সেই ক্যাডাররা আমরা, বা যারা ক্যাডার মানে এখনকার যে বন্দুকধারী হন্ডাগুন্ডা ক্যাডার নয়, যেই ক্যাডাররা হলো সচেতন এন্টারপ্রেনার হিসাবে এন্টারপ্রাইজ গুলো ন্যাশনাল ইন্টারেস্টে এবং গরিব মানুষের স্বার্থে তাদের পক্ষ হয়ে পরিচালনা করবে। সেই হিসাবে কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট তখন হয়, এবং তখন সেখানে এটাও স্বীকৃত হয় যে ছুটিগুলোকে একত্র করে 3 মাসের একটা ছুটির ব্যবস্থা করা হবে। সেই সময় ছাত্ররা গিয়ে গ্রামে নিরক্ষরতা বিরোধী অভিযান পরিচালনা করবে। এবং এই যে আরেক এমনকি সামরিক বাহিনীতেও সেই সময় কুমিল্লা ক্যান্টনমেন্টে সেক্টর প্রতিনিধি, কত নম্বর সেক্টর আমি ভুলে গেছি, সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডার কর্নেল তাহের ছিলেন। তিনি তখন ঠিক করলেন যে সেনাবাহিনী আর রাষ্ট্রের কাছ থেকে টাকা নিবে না, সেনাবাহিনী নিজের খাদ্য নিজেই উৎপাদন করবে এবং উৎপাদনশীল সেনাবাহিনী হবে।
ব্যবসায়ী সেনাবাহিনী নয়, মানে নিজের জিনিসপত্র নিজেরাই তৈরি করবে এবং সৈনিকরা শুধু লেফট রাইট করবে এটা না, তারা উৎপাদনমূলক কাজেও অংশগ্রহণ করবে। তো এই ছিল একটা স্বপ্ন। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমরা তার একটা ব্লু প্রিন্ট পাচ্ছিলাম। অনেক রকম বক্তব্য সেখানে ছিল, সেখানে টানাপোড়েনও ছিল। প্রধান প্রবলেমটা ছিল যে সমাজতন্ত্র করতে গেলে পরে তো সমাজের একটা প্রতিনিধি লাগবে, সমাজকে প্রাধান্য দিতে হবে, ব্যক্তিকে না। তাহলে সমাজকে যদি প্রাধান্য দিতে হয় তাহলে সমাজ কে, এটা তো বার করতে হবে। এবং সমাজকে বার করতে গেলে তখন যেটা জেনারেল থিওরি ছিল যে রাষ্ট্রে যে সরকার থাকবে সেই সমাজের পক্ষে সমাজের প্রতিনিধিত্ব করবে। কিন্তু এখন আমরা ইকোনমিক্সের তত্ত্ব এবং সমাজতন্ত্রের পতনের পর, বিপর্যয়ের পর সোভিয়েত ইউনিয়নে আমরা এটা স্বীকার করে নিয়েছি যে এই প্রতিনিধিত্বের জায়গাটাই যদি গন্ডগোল থাকে তাহলে সমাজতন্ত্র অগ্রসর হবে না। প্রতিনিধিত্বের জায়গাটার গন্ডগোলটা কিভাবে হয়? গন্ডগোলটা হয় জনগণ বা সমাজের যারা সাধারণ সদস্য, তারা যাকে দায়িত্ব দিল উৎপাদনকে পরিচালনা করার জন্য, বন্টনকে পরিচালনা করার জন্য, তারা যদি নিজেরাই একটা স্বার্থপর গোষ্ঠী হয়ে যায়, অথবা তাদেরকে যদি অন্য কোনো গোষ্ঠী, এলিট ক্যাপচার যাকে বলে, এসে দখল করে নেয়, তাহলে কিন্তু মানে ফর্মালি জিনিসটা ঠিক থাকবে, মানে আইনগতভাবে দেখা যাবে যে হ্যাঁ কলকারখানার মালিক রাষ্ট্র এবং তার সূত্রে জনগণ। কিন্তু প্র্যাকটিক্যালি ওই মালিকটা রাষ্ট্রে যে চালায় সেই হয়ে যাবে মালিক, বা রাষ্ট্রকে যারা চালায় সেই হয়ে যাবে মালিক। তখন সমাজতন্ত্রের সামাজিক কল্যাণের উদ্দেশ্যে যে সম্পত্তিকে সামাজিক নিয়ন্ত্রণে আনা হলো, সেই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবহৃত হবে দুর্নীতির জন্য, ব্যক্তিগত ভরপেটের জন্য ইত্যাদি। তো যখন আমরা ভর্তি হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে তখন এত স্পষ্ট করে জিনিসটা আমাদের সামনে ছিল না, কিন্তু কিছু কিছু ছিল। যেমন আমরা তখন দেখলাম যে রেশন করা হলো যাতে গরিব মানুষ অল্প পয়সায় রেশনিংটা পায়, কিন্তু দেখা গেল যে রেশন গাজী গোলাম মুস্তফার নেতৃত্বে তার ক্যাডাররা রেশনের কার্ডগুলো নিয়ে চুরি করে নিজের ক্লায়েন্ট গ্রুপকে দিচ্ছে, সঠিক লোককে দিচ্ছে না, এবং ভুয়া রেশন কার্ড তৈরি করে রেশন তুলে বাজারে ওটা কালো বাজারে বেশি দামে বিক্রি করছে। তখন আমাদের ছাত্র ইউনিয়ন থেকে, ডাকসু থেকে আমরা সেই রেশন কার্ড উদ্ধার অভিযান করেছি। সেখানে লড়াই হয়েছে, কাউকে কাউকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে আমার ক্লাসমেট সিদ্দিককে। সুতরাং ওটা ছিল একটা ট্রানজিশন পিরিয়ড, সমাজতন্ত্রের একটা স্বপ্ন। সেই স্বপ্ন কার্যকরী করার জন্য দক্ষিণপন্থী, বামপন্থী, আরো বামপন্থী, মানে বাম মানে এটা তো একটা স্পেকট্রাম, একটা এক্সট্রিম লেফট যে আছে সে বলবে যে এটা এইসব গণতন্ত্র দিয়ে হবে না, বিপ্লব করে অস্ত্র দিয়ে ধনিক শ্রেণীকে উৎখাত করে সমাজতন্ত্র করতে হবে। সেরকম একটা রাস্তা এক দল নিল। আরেক দল দিল যে না, আছে শেখ মুজিব সহ গণতান্ত্রিক ভাবেই আমরা সমাজতন্ত্রের দিকে আগাবো, চেষ্টা করব শেখ মুজিবকে ব্যবহার করে সমাজতন্ত্রের দিকে আগানোর। শেখ মুজিবের দলের মধ্যে এক পক্ষ চাইলো তাকে টেনে ধনতন্ত্রের দিকে নিয়ে যেতে, রাষ্ট্রায়ত্ত কলকারখানা যাতে ব্যর্থ হয়। শেখ মুজিব নিজে দুই রকম চাইলেন। একরকম চাইলেন যে সামাজিক নিয়ন্ত্রণে কলকারখানাগুলো রাষ্ট্রায়ত্ত আমি করলাম, এমনকি বাঙালি মালিকের কলকারখানাও আমি রাষ্ট্রায়ত্ত করলাম, কিন্তু আবার বাঙালি মালিক যারা আমাকে মুক্তি সংগ্রামের আগে 6 দফার সংগ্রামে, 11 দফার সংগ্রামে, স্বায়ত্তশাসন সংগ্রামে হেল্প করেছিল, এই জহুরুল ইসলাম সহ এইসব লোকজন, এরা তো আমার বন্ধু ছিল, আমি যখন জেলখানায় গেছি আমার পরিবারকে খাওয়া দাওয়া দিত, সুতরাং এদেরকে তো আমি ত্যাগ করতে পারবো না, তো এদেরকেই দায়িত্ব দিই কলকারখানাগুলো চালা। বাঙালি মালিকের কলকারখানা জাতীয়করণ করে বাঙালি মালিককেই দায়িত্ব দেওয়া হলো ওই কলকারখানাগুলো চালানোর। অবশ্য ওই ধরনের ম্যানেজারও তখন ছিল না। তো আমরা তখন বললাম যে এটা তো শিয়ালের কাছে মুরগি ভাগ করার একটা কৌশল, এটা তো শিয়াল নিজেই খেয়ে ফেলবে। এইসব তর্ক বিতর্ক নিয়ে চলতে চলতে যখন তিনি বাকশালে নিজেকে ট্রান্সফার করার চেষ্টা করলেন, বললেন যে এই দল দিয়ে আর হচ্ছে না এবং সব চাটার দল ইত্যাদি বলে টলে, যখন তিনি আরো র্যাডিক্যাল প্রোগ্রাম নিয়ে, আরো ডিসেন্ট্রালাইজড স্টেট তৈরি করে, আরো ট্রেনিং এর ব্যবস্থা করে, শুধু শিল্প নয় কৃষিতেও সমবায়ের ব্যবস্থা করে করতে চাইলেন, তখনই ক্রাইসিসটা হয়ে গেল।
শাসক দলের মধ্যে যে দক্ষিণপন্থী অংশ, তারা বুঝলো যে তাকে যদি আর বেশি সময় দেওয়া হয় তাহলে এটা আনসার্টেন, এটা যদি একবার সোশ্যালিস্ট লাইনে চলে যায় তখন এখান থেকে আর ফেরানো যাবে না। সুতরাং তারা তাকে বিশেষ করে আর্মির কিছু অংশকে নিয়ে, তারপর যেসব দক্ষিণপন্থীরা দলের মধ্যে ছিল তারা, আর দুর্ভাগ্যক্রমে জাসদ জাতীয় আলট্রা লেফটরাও সেই ফাঁদে পা দিলেন এবং শেখ মুজিবকে মেরে, আসলে কিন্তু আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রও হলো না, আসলে কোনো একটা উৎপাদনশীল ধনতন্ত্র হলো না, হয়ে গেল একটা লুটপাট তন্ত্র, যেটা এরশাদ আমল পর্যন্ত 90 সাল পর্যন্ত স্থায়ী ছিল। 90 সাল পর্যন্ত সামরিক আইনের অধীনে আমরা একটা ক্যাপিটালিস্ট ক্লাসকে তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ স্যার। সেই প্রেক্ষিতে তাহলে আমি একটা সম্পূরক প্রশ্ন তুলতে চাই, সেটা হলো যে সমাজতন্ত্রের জন্য তো রাষ্ট্রের যে মূল চালক গোষ্ঠী, যেমন রাজনৈতিক দলগুলো, আমলাতন্ত্র, সেনাবাহিনী ইত্যাদি, এবং পুঁজিপতি গোষ্ঠীর একটা প্রভাব থাকে। তো বাংলাদেশের প্রেক্ষিতে স্বাধীনতার অব্যবহিত আগে কিংবা পরে আমাদের কি সেই দর্শন এবং মানসিক প্রস্তুতি এই গোষ্ঠীগুলির মাঝে ছিল কিনা? অর্থাৎ আমাদের সমাজতন্ত্র তৈরির জমি কি আমরা কখনোই পেয়েছিলাম, বা সেটা প্রস্তুত করার পর্যায়ে আমরা কোনো যাত্রা শুরু করতে আদৌ পেরেছিলাম কিনা, নাকি সেটি খুব অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে? আপনার এই ক্ষেত্রে কি মূল্যায়ন? না, সমাজতন্ত্রের ব্যাপারটা এক এক দেশে এক এক ভাবে আসে। কোথাও এসেছে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হয়েছে, সোসাইটি দুটো ক্লাসে বিভক্ত হয়ে গেছে, ওয়ার্কিং ক্লাস বিরাট মেজরিটি হয়ে গেছে, অথবা ওয়ার্কিং ক্লাস আর পিজেন্ট্রি মিললেই সেই দুটো ক্লাস মিলে সোসাইটির মেজরিটি হয়ে গেছে। সুতরাং ডেমোক্রেসি দিয়ে তারা চেষ্টা করেছে, পারে নাই, তখন রেভলিউশন করে ক্ষমতা নিয়েছে। এইটা হলো রুশ মডেল। আচ্ছা, চাইনিজ মডেলটা আবার ডিফারেন্ট। চাইনিজ মডেলটা হলো কৃষকরা গ্রাম দখল করেছে, করে তারপর গ্রাম দিয়ে শহর ঘেরাও করেছে, তারা এসেছে। আবার কৃষকরা গ্রাম দখল করে একই সঙ্গে যেমন সমাজতন্ত্রের কথা তারা বলেনি, তারা বলেছে যে আগে চীন থেকে জাপান সাম্রাজ্যবাদ বা জাপান এবং অন্য যেসব সাম্রাজ্যবাদ বা অন্য দেশ যারা রাজত্ব করছিল তাদেরকে তাড়াবে। তো তাদেরকে তাড়ানোর সংগ্রামটা ছিল ন্যাশনালিস্ট সংগ্রাম, সমস্ত শ্রেণী একত্রিত হয়ে তাদেরকে তাড়িয়েছে চীন। তাড়ানোর পর কিন্তু ওই তাড়ানোর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে একটা কমিউনিস্ট পার্টি। সুতরাং ওই ন্যাশনাল স্ট্রাগলের মধ্য দিয়েই কমিউনিস্ট পার্টিটা তৈরি হয়েছে, হয়ে তারপর কমিউনিস্ট পার্টি যখন ন্যাশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তখন তারা সোশ্যালিজমে না গিয়ে ওরা বলে পিপলস ডেমোক্রেটিক রেভলিউশন, সেটা করেছে। করে সেটা দিয়ে তারা বলেছে এটা দিয়ে আমরা সোশ্যালিজমের প্রি কন্ডিশন তৈরি করব, তারপরে সোশ্যালিজমে যাব। এই গেল। আর এত বছর পর তো চীন এখন বলছে যে আমরা ক্যাপিটালিজম দিয়েই সোশ্যালিজমের প্রি কন্ডিশন তৈরি করব। সুতরাং এটা তো এখন আরো পিছিয়েছে। আর রাশিয়ান তো ওটা যেটা চেষ্টা করেছিল প্রথমে ওয়ার কমিউনিজম করে, যখন পারেনি তখন ওরাও পিছিয়ে নেপ করেছিল যে আচ্ছা সোশ্যালিজম একবারে করা যায় না, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। বিটুইন ক্যাপিটালিজম এন্ড সোশ্যালিজম দের ইজ এ লং ট্রানজিশন পাথ। এখন এই ট্রানজিশন পাথটা কি হবে এটা এক এক দেশে এক এক রকম। আমাদের বাংলাদেশে ট্রানজিশন পাথটা আমরা ভেবেছিলাম আমাদের ন্যাশনাল লিবারেশন ওয়ার হলো একটা ট্রানজিশন পাথ। আমরা পাকিস্তানকে তাড়াবো, তাড়াতে গেলে কিন্তু অটোমেটিক্যালি 22 পরিবারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, তাই না? কারণ 22 পরিবারই ছিল পাকিস্তানের রুলিং ক্লাস। সুতরাং আমরা যখন আদমজি বাওয়ানিকে তাড়ালাম তখন ন্যাচারালি কোশ্চেন চলে আসলো যে এই সম্পদ কার? আমরা তো প্রাইভেট প্রপার্টির বিরুদ্ধে অ্যাজ সাচ লড়াই করিনি। আমরা প্রথমে লড়াই করেছি বিদেশি পাঞ্জাবি শোষণ শাসন এদের বিরুদ্ধে, কিন্তু ওরা ছিল প্রাইভেট প্রপার্টির মেইন ওনার। সুতরাং ওরা যখন উৎখাত হয়ে গেল তখন দ্য ইস্যু বিকেম যে প্রাইভেট প্রপার্টিটা কি হবে। সুতরাং দিস ওয়াজ এ কম্পালশন যে আইদার আমরা এটাকে স্টেট বা সোসাইটির হাতে নিয়ে নিব, অথবা এটাকে আমরা আবার ছেড়ে রাখবো। ছেড়ে রাখলে ওটা লুটপাট হয়ে যেত, কারণ ওটা নেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। সুতরাং এই দিকের একটা পার্ট ছিল কম্পালশন সোশ্যালিজমের দিকে যাওয়ার, আর আরেকটা পার্ট যেটা বাঙালি ক্যাপিটালিস্টদের জিনিস আমরা নিয়ে নিলাম, সেই পার্টটা ছিল ইডিওলজিক্যাল। সেই পার্টটা আমরা ইচ্ছা করলে নাও নিতে পারতাম, নিতেও পারতাম, কিন্তু আমাদের পলিটিক্যাল অথরিটি
মুক্তিযুদ্ধ, সোশ্যালিজমের সঙ্গে বন্ধুত্ব, শেখ মুজিবের 54 সালে চীন ভ্রমণ করে সমাজতন্ত্রের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা, তারপর 11 দফার মধ্যে শ্রমিকদের র্যাডিক্যাল দাবি দেওয়া, এগুলো এই পলিটিক্স এটাকে ডিটারমিন করেছে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে আমাদের মুক্তিযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হতো, ভিয়েতনামের মতো যদি লম্বা সময় ধরে হতো, তাহলে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, যেটা আমরা সাধারণত যেই বইটার কথা আমরা তখন পড়তাম 72 সালে, বইটার নাম হচ্ছে নিকোলাই অস্ট্রাভাস্কির বই, নাম হচ্ছে হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, ইস্পাত। একটা ইস্পাত তৈরি হয় কিভাবে, আগুনে পুড়ে 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 ইস্পাত লোহাত হয়। তো আমরা যদি মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হতো, তাহলে আগুনে পুড়ে পুড়ে আওয়ামী লীগও পরিবর্তন হতো, আমরাও পরিবর্তন হতাম, আরো প্র্যাকটিক্যাল হতাম, আরো দৃঢ় হতাম, আরো, বা চীনে যেরকম হয়েছে যে একটা এলাকা মুক্ত করা হলো, সেই মুক্ত এলাকায় একটা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন গড়ে উঠল, আবার আরেকটা মুক্ত করা হলো। এবং বাংলাদেশে আমরা কিছু কিছু জায়গায় এরকম করতে পেরেছিও, যেমন শিবপুর এলাকায় ছিল ওই মেনন ভাইদের একটা বেস, আব্দুল মান্নান সাহেব ওখানে রাজত্ব করতেন, এবং ওরা কিন্তু চেষ্টা করেছে যে ভারতে যাব না, আমরা শিবপুরে থেকেই একটা বেস এলাকা তৈরি করব এবং ওখানে আমরা সোশ্যালিস্ট ব্যবস্থাপনায় মুক্ত এলাকাটা চালাবো। এরকম নানা পদ্ধতিতে সোশ্যালিজমের গ্রাউন্ডিংটা হচ্ছিল, এবং বাকশালও একটা, তুমি বলতে পারো ওইরকম একটা প্রসেস, যে ওই প্রসেসের মধ্যে দিয়ে হতে পারে। সুতরাং প্রস্তুতি ছিল একথাও সত্য, প্রস্তুতি ছিল না একথাও সত্য। ইট ওয়াজ এ প্রসেস, যেটার মধ্য দিয়ে কেউ কেউ চাচ্ছিল এদিকে যেতে, কেউ কেউ চাচ্ছিল চুপচাপ বসে থাকতে বা বুঝতে পারছিল না, কেউ কেউ চাচ্ছিল এটাকে উল্টা দিকে নিয়ে যেতে। তবে মুক্তিযুদ্ধের গতিমুখটা ছিল সমাজতন্ত্রের দিকে, ডিরেকশনটা। সেটা এই কারণে ছিল যে অবজেক্টিভলি এটা ধাবিত হয়েছে 22 পরিবারের বিরুদ্ধে। অবজেক্টিভলি, এটা কারো ইচ্ছার উপর নির্ভর করেনি, এটা পরিস্থিতির কারণে। আর অবজেক্টিভলি এটা ছিল সোশ্যালিস্ট ক্যাম্পের সঙ্গে লিঙ্কড। এবং সেটি পরবর্তীতে 1975-এর বাকপটলের কারণে আর আমাদের মীমাংসার সুযোগ আর হয়নি ইতিহাসে, যে আমরা ওই দ্বন্দ্বের গর্ভপাত হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে। তো আপনি স্যার যেটা রেফার করছিলেন, আমাদের এই রাষ্ট্রায়ত্ত শিল্প খাতের মাধ্যমে যে যাত্রা শুরু, আমরা জানি যে প্রায় 92% শিল্প কারখানা আমাদের রাষ্ট্রায়ত্ত খাতে নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছিল, কিন্তু একটা ইতিহাসের অনিবার্য পরিক্রমা, যেটি আপনি বললেন কম্পালশন। তো সেই ইতিহাসটা আমরা কিছুটা জানতে চাই, যে এরপরে আমরা দেখেছি যে ক্রমাগত অদক্ষতা, ব্যবস্থাপনার ক্ষেত্রে অক্ষমতা এবং দুর্নীতি ইত্যাদি সব মিলিয়ে, এবং 75 পরবর্তী সময়ে আমরা এটা প্রাইভেটাইজেশনের দিকে গেছি, এবং আপনি সেটা নিয়ে দীর্ঘ গবেষণাও করেছেন, এবং সেটা আজকের বাংলাদেশেও একটা খুবই আলোচিত এবং বিতর্কিত বিষয়। এখনো আমরা পাটকল কিংবা চিনি কলের বিরাষ্ট্রীয়করণ বা বেসরকারীকরণের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে তর্ক বিতর্কের মাঝে আছি। তো সেই ইতিহাসটি 70-এর দশক থেকে এবং ক্রমাগত 80-র দশক হয়ে আমরা কিভাবে প্রাইভেটাইজেশনের দিকে গেলাম, এবং সেটা কিভাবে আমাদের একটা উঠতি পুঁজিপতি এবং শিল্পপতি গোষ্ঠীকে তৈরি করলো, এবং রাষ্ট্রের সম্পদকে কিভাবে একটি বিশেষ গোষ্ঠীর অনুকূলে তুলে দিল, সেই ইতিহাস নিয়ে আমরা একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। প্রথমত, একটা কারখানা চালাবো কিভাবে? একটা কারখানা তো একটা যন্ত্রপাতি, একটা শ্রম বিভাগ, একটা ম্যানেজমেন্ট, একটা মার্কেটিং, একটা বন্টন এবং একটা রিইনভেস্টমেন্ট, পুরো একটা সাইকেল, তাই না? এই পুরো সাইকেল তো কমপ্লিট করতে হবে, না হলে তো একটা এন্টারপ্রাইজ চলবে না। আর এন্টারপ্রাইজ যদি না চলে, প্রোডাক্টিভ ফোর্স যদি রানিং না থাকে, তাহলে তুমি সমাজতন্ত্র কাকে নিয়ে করবে, কি দিয়ে করবে? ওয়েলথ কোথায়? ওয়েলথ তো লাগবে, ইকোনমিক ওয়েলথ তো লাগবে, এবং ইকোনমিক ওয়েলথের এক্সটেন্ডেড রিপ্রোডাকশন লাগবে, মানে তুমি ক্রমাগত গ্রোথ লাগবে। এখন প্রথম প্রবলেম ছিল যখন আমরা মুক্তিযুদ্ধ শেষ করে আসলাম, তখন হলো সব কলকারখানা ভাঙা, সমস্ত রাস্তাঘাট নষ্ট, ব্রিজ নষ্ট, কারখানাগুলো শ্রমিকরা এসে দখল করেছে। এখন সবচেয়ে প্রথম যেটা প্রবণতা হবে সেটা হলো যে আমরা তো দখল করেছি, এই পার্টসটা খুলে আমি আমার বাসায় নিয়ে যাই।
সেই প্রবণতাটা তো আটকাতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি বলতে পারি যে বাওয়ানি মিল, যেটা আমাদের পার্টির নেতা শহীদুল্লাহ চৌধুরী যেটার মালিক ছিলেন, মানে যেটার নেতা ছিলেন শ্রমিকদের, সেখানে তিনি কিন্তু প্রথম শ্রমিকদেরকে বুঝালেন যে এখন তোমরাই মালিক, সুতরাং তোমরা যদি এটা খেয়ে ফেলো তাহলে তোমাদের ভবিষ্যৎ তোমরা খেয়ে ফেলবে। এবং শ্রমিকরা সেটা বুঝলো, বুঝে সেই বাওয়ানি মিলটাকে তারা নিজেরা উদ্যোগ নিয়ে চালালো। এখন প্রশ্ন আসলো যে শ্রমিকরা যে চালালো সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, কারণ শহীদুল্লাহ চৌধুরীর মতো একটা নেতা সেখানে তারা পেয়েছিল। আর জায়গায় পায়নি, অনেক জায়গায় সেখানে ছিল শ্রমিক লীগ, সাধু নামে একজন ভদ্রলোক ছিলেন, রায়হান নামে একজন ভদ্রলোক ছিলেন, তারা নোয়াখালীজম করতেন আদমজিতে। নোয়াখালীর লোক শ্রমিকদেরকে এক জায়গায় এনে তাদের নেতা তারা হয়েছিলেন, এবং তারা একটা লাল বাহিনী তৈরি করলেন। তখনকার নামগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নাম, রেড গার্ড, লাল বাহিনী। কিন্তু লাল বাহিনীর কাজ তো আর সেই সমাজতান্ত্রিক লাল বাহিনীর মতো হয়নি। সেই লাল বাহিনীর আমরা মনে হয় কিছুটা নেটওয়ার্ক ডিসরাপশনের মুখোমুখি হচ্ছি। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সম্ভবত কিছুটা নেটওয়ার্ক ডিসরাপশনের কারণে আকাশ স্যারের সাথে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি কানেকশন ফিরে পাওয়ার জন্য। সম্ভবত ঢাকায় কিছুটা ইন্টারনেট সংযোগে বিচ্ছিন্নতার কারণে আমরা হয়তো আকাশ স্যারকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে এখন। জি, আমাদের দর্শকরাও বলছেন যে ঢাকায় সম্ভবত বেশ ঝড় বৃষ্টি হচ্ছে এবং সে কারণে ইন্টারনেট সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়েছে। এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর আক্তার মাহমুদ, ওয়াশিংটন থেকে, ইউথ পলিসি ফোরামের চিফ অ্যাডভাইজার এবং বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ। ডক্টর মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আকাশ স্যার ফিরে আসতে আসতে আমরা তাহলে এই সুযোগে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছিলাম সেখানে আপনার কিছুটা মন্তব্য এবং মূল্যায়ন জানতে চাই। বিশেষত 70 দশকে যখন আপনারা অর্থনীতির ছাত্র এবং পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করলেন, সেই সময়ে আপনার ভাবনা এবং মূল্যায়নগুলো নিয়ে। আমি অধ্যাপক আকাশের 1 বছর পর যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগ দিলাম 1975 সালের খুব সম্ভবত নভেম্বর মাসে। আরেকটু আগে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আগস্ট মাসের মর্মান্তিক ঘটনার কারণে আমাদের সেশন একটু পিছিয়ে যায়। আমি ইনফ্যাক্ট যে সময়টা ছিলাম ছাত্র হিসেবে, এটি জিয়াউর রহমানের আমলের সাথে মোটামুটি পুরোটাই কোইনসাইড করে। আমি নভেম্বর মাসে ঢুকলাম এবং আমাদের মাস্টার্স পরীক্ষার যে ভাইভা, শেষ ভাইভাটি হয়েছিল 30শে মে 1981 সালে। উনি মারা গেলেন 31শে মে 1981 সালে। তো পুরো সময়টা আমাদের 4 বছরের কোর্স, তখন 6 বছর লাগতো। তো
পুরো সময়টাই জিয়াউর রহমানের আমল। তো সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে এনভায়রনমেন্ট সেটি কিন্তু ভিন্ন ছিল। সারা দেশে মার্শাল ল অন্তত পক্ষে প্রথম কয়েক বছর, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এনভায়রনমেন্টটা অনেক বেশি স্টিমুলেটিং ছিল এবং কিছুটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা এনভায়রনমেন্ট ছিল। কিন্তু ততদিনে যেটা আমি বলছিলাম যে সরকারের তো পরিবর্তন হয়ে গেছে এবং সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে আস্তে আস্তে সরে আসার কথাটিও ঠিক নভেম্বর মাসেই বলা হয়নি, কিন্তু তার একটু পরেই এই কথাগুলো বলা শুরু হলো। আমার মনে হয় অধ্যাপক আকাশ বোধহয় আবার যোগ দিতে পারছেন, আমরা তার কথাই শুনি আমরা। আচ্ছা, কতটুক বলেছিলাম জানি, ওই যে লাল বাহিনী তৈরি হলো নাকি কারখানায় কারখানায়? জি স্যার, আপনি সেখানে শ্রমিক আন্দোলনের কথা বলছেন। হ্যাঁ বলছিলাম, তো শ্রমিকদের মধ্যে তখন বোধটা হয়েছিল এরকম যে আমরা দীর্ঘকাল লড়াই করেছি, করে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি, দেশটা আমাদের, সুতরাং আমরা এখন এটার মালিক, সুতরাং আমরা তো এখন একটু আরাম করব, আমরা একটু টাকা পয়সা নিব, কাজ করব না, মজুরি পাবো, বহু শোষণ আমাদের উপর হয়েছে। তো এই যে একটা ব্যাপার, যে সেটা তো দরকার ছিল না, দরকার তো ছিল উল্টা, যে এখন আমরা দ্বিগুণ পরিশ্রম করে এই বিধ্বস্ত দেশটাকে উপরে উঠাব। আবার এটাতে আওয়ামী লীগের যে সাধারণ যে কর্মীবৃন্দ, তারাও এই ধরনের ট্রেইনড আপ ক্যাডার ছিল না। ছাত্র ইউনিয়ন বা ন্যাপ বা কমিউনিস্ট পার্টির ক্যাডাররা যেরকম ছিল, আর আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে যারা একটু সমাজতন্ত্র ঘেঁষা ছিল, সেটা ওই যে জাসদের লোকরা, তারা তখন দ্বন্দ্ব শুরু করলো। শেখ মুজিবকে তারা বলল যে বঙ্গবন্ধু, আপনাকে একটা জাতীয় সরকার তৈরি করতে হবে, জাতীয় সরকার যেখানে আপনি সবাইকে নিয়ে করবেন এবং মুক্তিযোদ্ধাদেরকে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে সামনে জায়গা করে দিতে হবে, মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দিতে হবে, মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে আসতে হবে। এই জায়গাটা ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন। ক্যাস্ট্রো বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সোশ্যালিস্ট কান্ট্রি, ইউ নিড এ নিউ স্টেট মেশিন। ওল্ড স্টেট মেশিন কান্ট এস্টাবলিশ এ নিউ সোসাইটি। কিন্তু বঙ্গবন্ধু এটা করেননি। বঙ্গবন্ধু ওই সিএসপি অফিসারদেরকে নিয়ে আসলেন, সামরিক বাহিনীর এরশাদ সহ অন্যান্য লোকরা যারা আসলো তারা আসলো, এবং তিনি তার দক্ষিণপন্থী বন্ধু খন্দকার মুশতাককেও রাখলেন, আবার তাজউদ্দিনকেও রাখলেন। তাজউদ্দিন ওয়াজ মানে মোর র্যাডিক্যাল, কারণ সে পুরো মুক্তিযুদ্ধের প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে। বঙ্গবন্ধু তো আর সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়নি, সে তো জেলখানায় মানে মৃত্যুর অপেক্ষায় ছিল। আমি তাকে ছোট করছি না, কিন্তু অবজেক্টিভলি তার সেই অভিজ্ঞতাটা হয়নি। এখন এই জাতীয়করণে যে প্রবলেমটা হলো, যে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর লাগবে যারা ওই শ্রমিকদের কেউ বুঝাতে পারবে, আবার কারখানাগুলো চালানোর যে ম্যানেজেরিয়াল বুদ্ধি লাগে সেটাও পারবে। সেই ম্যানেজমেন্টটা আবার নষ্ট হয়ে গেল, কারণ পাটকল এবং বস্ত্রকলগুলো চালানোর মতো ম্যানেজার না পেয়ে বঙ্গবন্ধু প্রাক্তন মালিকদেরকে ম্যানেজার করলেন। কিন্তু প্রাক্তন মালিকরা তো তাদের ক্লাস ইন্টারেস্টেই এটার বিরুদ্ধে, যে আমার জিনিস নিয়ে নিয়েছে। অনেকে জানে না, একে খানের জামাতাই কর্নেল ফারুক, সেই তো বঙ্গবন্ধুকে নিয়েছে। সুতরাং এটা তো একটা ক্লাসের ব্যাপার, এটা তো ব্যক্তিগত ব্যাপার। তো ওই ক্লাস এটা মানেনি, এবং ওই ক্লাস প্রথম থেকেই এটাকে ব্যর্থ করার চেষ্টা করেছে। তার সঙ্গে যুক্ত হলো ইকোনমিস্টদের ভুল। ইকোনমিস্টদের ভুল না, ইকোনমিস্টরা চেষ্টা করলো কারেক্ট পলিসি নিয়ে আগাতে, কিন্তু ব্যুরোক্রেসি সেটা গ্রহণ করলো না। ফলে ইকোনমিস্ট ভার্সেস ব্যুরোক্রেসি টানাপোড়েন চলতে থাকলো। আর বঙ্গবন্ধু মাঝখানে থেকে কখনো ব্যুরোক্রেসিকে সাপোর্ট করলেন, কখনো ইকোনমিস্টকে সাপোর্ট করলেন। আমরা বামপন্থী ক্যাডাররা বাইরে থেকে যেখানে যেখানে শক্তিশালী ছিলাম, সেখান থেকে আমরা চেষ্টা করলাম তাকে বামের দিকে টানতে, আর ডানপন্থীরা তাকে ডানের দিকে টানতে লাগলো, এবং তিনি মাঝখানে দাঁড়িয়ে লেফট রাইট করতে থাকেন, কোনো একটা দিকে ডিসাইসিভলি টার্ন নিলেন না। এবং ডিসাইসিভলি টার্ন না নেওয়ার কারণে তার জিনিসগুলো, ক্রাইসিসগুলো ম্যাচিওর করতে থাকে, সলিউশন হলো না। যেমন আমি একটা ইকোনমিক পলিসির উদাহরণ দিই, যেমন
সমাজতন্ত্র, সুতরাং জিনিসপত্রের দাম কম হবে, সুতরাং ফেয়ার প্রাইস শপের মধ্যে থাকবে, সুতরাং মার্কেট অ্যালাউড না, প্ল্যানের মাধ্যমে হবে। এখন সমস্ত কিছু যদি একটা স্কেরসিটি মার্কেটে একটা ফেয়ার প্রাইস শপে আমি দিয়ে দিই, তাহলে কি হবে? তারা ওটা রাত্রেবেলা কালোবাজারে বিক্রি করবে এবং দুর্নীতি করবে, আর বিরাট লাইন হবে। তখন কস্কোর ফেয়ার প্রাইস শপে লাইন শুরু হতো গুলিস্তানের ওখান থেকে, লাইন চলতো একদম প্রেস ক্লাব পর্যন্ত, লম্বা লাইন, লোকে দাঁড়িয়ে থাকতো এক টিন ড্যানোর দুধ পাওয়ার জন্য। মানুষের মধ্যে বিক্ষোভ হতো, এবং এটা একটা সিস্টেম। এই সিস্টেম কেমনে হবে? লাইন দিয়ে, শর্টেজ ইকোনমি, এবং সেখানে আমদানি করে পূরণ করা যাচ্ছে না, কারণ আমদানি করতে গেলে ফরেন এক্সচেঞ্জ লাগবে। ফরেন এক্সচেঞ্জ করতে গেলে কোথায় টাকা পাবো? আমি তো আমার পাট বিক্রি করে ফরেন এক্সচেঞ্জ পাচ্ছি না। তখন পেট্রোলিয়াম ক্রাইসিস হলো, 74 সালে পেট্রোলিয়ামের দাম বেড়ে গেল। তাহলে ওটা কিনতেই তো আমার সমস্ত চলে যায়। তাহলে আমি কোন টাকা দিয়ে গম কিনবো, খাদ্য কিনবো? কিন্তু খাদ্য তো আমার দরকার, নাহলে তো শ্রমিক কৃষক ভাববে যে আমার খাদ্য নাই। আর এর মধ্যে যদি বন্যা আসে, তাহলে তো দুর্ভিক্ষই হয়ে যাবে। আবার যদি দুর্ভিক্ষ এড়াতে চাই, তাহলে আমাকে যেতে হবে আমেরিকার কাছে, PL 480 খাবার নিতে হবে। আমেরিকা আবার বলবে যে তোমাকে তাহলে সোভিয়েত ব্লক ছেড়ে, সমাজতন্ত্র ছেড়ে এখানে আসতে হবে। তাজউদ্দিন বলবে আমি এই আপোষ করব না, আবার মুশতাক বলবে এই আপোষ ছাড়া তোমার উপায় নেই। দিস ওয়াজ এ রিয়েল ক্রাইসিস। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এটা ব্যাপারটা এরকম ছিল না। আমরা যে ট্রেড অফ বলি না ইকোনমিক্সে, ট্রেড অফ দিস অর দ্যাট, এবং এটা একটু কম, এটা একটু বেশি, সেই জায়গাগুলোতে অনেক ভুল হয়েছে। অনেক বেশি প্র্যাগম্যাটিক এখন চাইনিজ লিডার। দেং জিয়াওপিং এর যেমন থিওরিটা হলো যে বিড়াল কালো হোক সাদা হোক, আমার দেখতে হবে ইঁদুর মারতে পারে কিনা। তখন তো আমাদের এত প্র্যাগম্যাটিজম ছিল না। সোশ্যালিজম ছিল একটু মোর সেন্টিমেন্টাল, মোর মোরালিস্টিক, মোর আইডিয়ালিস্ট। আমরা জিনিসপত্রের দাম বেশি রাখতে পারবো না, কিন্তু না রাখতে পারলে লাভ কি? এই প্রফিটটা বাজারে বেশি দামেই বিক্রি হবে আলটিমেটলি, এবং প্রফিটটা মিডলম্যানরা নিয়ে নেবে। মিডলম্যানরা যদি নিয়ে নেয় তাহলে লাভ কি? আমি যদি ওই প্রফিটটা আবার রাষ্ট্রায়ত্ত খাতেও নিয়ে আসতে পারতাম, তাহলে তো হতো। তাহলে রাষ্ট্রায়ত্ত খাতেই আমি বেশি দামে বিক্রি করে দিই, তাহলে প্রফিটটা ডাইরেক্টলি আসলো হোলসেলারদের কাছেই, বেশি দামে বিক্রি করে দিই, তো তারা রিটেইল মার্জিনটা তখন কমে যাবে, তখন নব্য ধনিক শ্রেণীও তৈরি হবে কম। এগুলো তো সব ইন্টার রিলেটেড ব্যাপার, সোসাইটির ডাইনামিক্স এর ব্যাপার। কিন্তু এগুলোতে ভুল হয়ে গেল, তো ব্যবসা চলতে থাকলো অবাধে, চোরাচালানি চলতে থাকলো অবাধে, দুর্নীতি চলতে থাকলো অবাধে, এবং একটা নোভা রিচ ক্লাস, আমরা বলতাম যে একটা নিউ রিচ ক্লাস তৈরি হলো। আর পাশাপাশি আমরা দেখলাম যে সমাজতন্ত্রের বড় বড় কথা, বড় বড় বুলি, বড় বড় থিওরি, হ্যাঁ সেটা ঠিক আছে, আমরা চাইলাম শিক্ষাকে রাষ্ট্রায়ত্ত করতে, আমরা চাইলাম স্বাস্থ্যকে অধিকার বানাতে, আমরা চাইলাম ধর্মনিরপেক্ষতা, আমরা চাইলাম যতটুকু পারা যায় ন্যায্য মূল্যে মানুষকে দেওয়া, কিন্তু সেগুলো করার ক্যাপাসিটি স্টেটের ছিল না, এবং পলিসিতেও মিস্টেক ছিল, এবং আইডিয়ালিস্ট রোমান্টিসিজমও ছিল। স্যার, এই প্রেক্ষিতে আমরা এখন একটু যদি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, যে এখনো আমরা জানি যে আমাদের পাটকলগুলো বেসরকারি খাতে ইজারা দেয়া নিয়ে বেশ আন্দোলন চলছে, তর্ক বিতর্ক চলছে, চিনি কলগুলোকে নিয়ে আমরা একটা সিদ্ধান্তহীনতায় আছি। তো আপনার কাছে কি মনে হয় যে এই 4 দশক পরে এসে বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রায়ত্ত খাতে শিল্প কারখানা চালানো এবং সেগুলোকে লাভজনক রাখা এখনকার রাজনৈতিক এবং আর্থসামাজিক বাস্তবতায় সম্ভব কিনা, নাকি এগুলোকে আমরা এখন বেসরকারি উদ্যোক্তাদের হাতেই ছেড়ে দেব? তো সেই ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের সামনের দিনের স্ট্র্যাটেজি বা পলিসি কি হওয়া উচিত? আমার যেটা মনে হয় যে যদি আমরা গণতন্ত্র চাই, বাংলাদেশে আমরা গণতন্ত্র রাখতে চাই, তাহলে আমাদের মেজরিটির ইন্টারেস্টটাকে, মেজরিটির ইকোনমিক ইন্টারেস্টটাকে রক্ষা করতে হবে। মেজরিটির ইকোনমিক ইন্টারেস্টটাকে রক্ষা করার দুটো উপায়, একটা হলো প্রোডাক্টিভ ফোর্সের গ্রোথ, আরেকটা হলো সেই প্রোডাকশনের প্রপার ডিস্ট্রিবিউশন। যদি আমরা মানে বলি যে 80% হলো কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, তাহলে অন্তত 80% প্রোডাক্ট তাদের কাছে যাক, আর 20% বাকি 20%-এর কাছে আসুক। এটা যদি আমরা
কমপ্লিট ইকুয়ালিটির কথা বলি। আর যদি আমরা কমপ্লিট ইকুয়ালিটির কথা না বলি, আমরা যদি বলি যে না, যারা একটু বেশি অবদান রাখছে তারা বেশি পাবে, আর যারা একটু কম অবদান রাখছে তারা কম পাবে, যেটা কিন্তু সোশ্যালিজমের নীতি। সোশ্যালিজমের নীতি কিন্তু এটা না যে আমরা কমপ্লিট ইকুয়ালিটি চাই। সোশ্যালিজমের নীতি হলো ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাসিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ লেবার। কিন্তু লেবার ছাড়া কোনো আর্ন ইনকাম যাতে কারো কাছে না যায়। তা আমি এগুলোকে মনে করি না যে এগুলো ট্রেডেবল প্রিন্সিপাল, মানে এগুলোকে নিয়ে আমরা বলতে পারি যে এগুলো মানে নিলাম না। আমি মনে করি এগুলো হলো ফান্ডামেন্টাল ভ্যালুস, ইন্ট্রিনসিক ভ্যালুস। তাহলে এই ইন্ট্রিনসিক ভ্যালুর পক্ষে যদি আমরা কেউ থাকি, তাহলে আমাদের একটা ইকোনমিক সিস্টেম বার করতে হবে যা এই ইন্ট্রিনসিক ভ্যালুকে রিয়ালাইজ করতে পারে। এর কতগুলো প্রিকন্ডিশন আমরা বলতে পারি, কিন্তু কমপ্লিট ফর্মুলা এখনো আবিষ্কৃত হয়নি। এটা এক এক দেশে এক এক রকম, কিন্তু some people are still trying to adjust economy along this line, or some people has given up these values. যদি আমরা ডারউইনিয়ান ভ্যালুতে চলে যাই, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মার্কেট ইজ দ্য মেইন থিং, তাহলে একরকম। আর আমরা যদি এই ভ্যালুতে থাকি যে না, আমাদের এই 80% লোককে তার উপযুক্ত মর্যাদা, প্রত্যেক মানুষ একটা মানবিক মর্যাদা সম্পন্ন লাইফ দিতে হবে, আমরা রলসিয়ান জাস্টিসে যেতে পারি যে আচ্ছা একটা মিনিমাম রাইটস সবার জন্য এনশিওর করি, তারপরে বাকিটুক আমরা লেজিটিমেটলি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ কন্ট্রিবিউশন অনুযায়ী কম বেশি করি। তাহলে যদি আমরা ওই মানে এই রলসিয়ান জাস্টিসেও যাই যে একটা মিনিমাম সবাইকে আগে দিতে হবে, তাহলে আমাদের সংবিধানে যেরকম আছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এগুলো মানুষের বেসিক রাইটস। এগুলো কেউ বাংলাদেশে জন্মগ্রহণ করলে, বাংলাদেশের নাগরিক হলে তাকে এটা পেতে হবে, পাওয়াটা তার রাইট, বার্থ রাইট। যদি এইটা মনে করি, তাহলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের হাতে টাকা থাকতে হবে এবং শিক্ষা এবং চিকিৎসাকে সার্বজনীন অধিকার করতে হবে এবং ওটাকে ফাইন্যান্স করতে হবে, চালাতে হবে। তাহলে এটা চালানোর জন্য আমাদের ক্যাপিটালের উপর কন্ট্রোল থাকতে হবে। দুইভাবে আমরা ক্যাপিটালের উপর কন্ট্রোল রাখতে পারি। একটা হতে পারে আমরা নিজেরাই ক্যাপিটাল নিয়ে নিলাম রাষ্ট্রের অধীনে এবং এফিশিয়েন্টলি ম্যানেজ করলাম, করে প্রফিটটা দিয়ে এই কাজগুলো করলাম, যেটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল, ওল্ড সোশ্যালিস্ট প্রিন্সিপাল। আরেকটা হতে পারে যে না, আমরা প্র্যাগম্যাটিক, আমরা দেখবো যে ক্যাপিটালটা নিয়ে আমরা প্রোডাক্টিভলি যদি ম্যানেজ করতে পারি, তাহলে ইট ইজ ফার বেটার দেন প্রাইভেট ওনারশিপ। হয় বিকজ প্রাইভেট ওনারশিপে ক্যাপিটালের প্রফিটটা প্রাইভেট পকেটে চলে যাবে, ওটার সোশ্যাল ইউটিলাইজেশন আমরা নিশ্চিত করতে পারবো না। এখন ক্যাপিটালকে যদি আমরা প্রোডাক্টিভ করতে পারি, তাহলে ওই প্রফিটটা রাষ্ট্রের কাছে থাকলে রাষ্ট্র এটা সোশ্যাল কাজে ব্যবহার করতে পারবে। এখন এই প্রিন্সিপালটা যদি মনে করি যে এটা একটা প্র্যাগম্যাটিক প্রিন্সিপাল, তাহলে আমরা একটা মিশ্র অর্থনীতির দিকে যাব। আমরা কতগুলো বড় বড় কমান্ডিং হাইটস সেগুলো রাষ্ট্রের অধীনে রাখবো, যেমন ব্যাংক, যেমন বিমা, যেমন বিগ ইন্ডাস্ট্রি। আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রি রাষ্ট্রের অধীনে রাখবো না। গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেহেতু এন্টারপ্রেনাররাই ভালো চালাতে পারে এবং এখানে ফ্লেক্সিবিলিটি দরকার, এখানে প্রতিদিন সিচুয়েশন চেঞ্জ হয়, ব্যুরোক্রেটিক্যালি এটা ম্যানেজ করা যাবে না। স্মল, মিডিয়াম, এসএমই আমরা রাখবো না, সুতরাং ওগুলো আমরা ওখানে দিয়ে দিই। কিন্তু যেগুলো স্ট্র্যাটেজিক সেক্টর, যেই সেক্টরগুলোর উপর প্রাইভেট নিয়ন্ত্রণ থাকলে ইকোনমি অ্যান্ড পলিটিক্স প্রাইভেট নিয়ন্ত্রণে চলে যায়, যেটা এখন আমেরিকাতেও স্বীকৃত যে 1% হাতে সবকিছু চলে গেছে, 99% ইজ ডিপ্রাইভড। সুতরাং এমন একটা সিস্টেম করতে হবে যাতে 99% পাওয়ারটা আবার আমরা উদ্ধার করতে পারি। এখন সেটা করার একটা উপায় হলো এফিশিয়েন্ট পাবলিক সেক্টর, যতটুক করা সম্ভব ততটুক করলাম, এবং সাধারণত মনোপলি যাতে কোথাও না হয় সেই জন্য ওগুলো যেগুলো প্রাইভেট সেক্টরে গেলে মনোপলি হয়ে যাবে সেগুলো আমরা পাবলিক সেক্টরে রাখলাম, আর প্রাইভেট সেক্টরও থাকলো। এবং আমরা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, ল্যাক অফ করাপশন, স্টেটের ক্যারেক্টার, এই ভ্যারিয়েবলগুলোকে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে social justice, equality, and also increasing wealth,
এই কম্বিনেশনে যেতে পারে। এখন সেইটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোথায় আমি প্রাইভেট স্ফেয়ার রাখবো আর কোথায় আমি পাবলিক স্ফেয়ার রাখবো, এডুকেশনে আমি কোথায় আমি পাবলিক রাখবো, কোথায় প্রাইভেট রাখবো, কোথায় আমি মুক্ত বাজার করব, কোথাও আমি রেগুলেটেড বাজার করব, এগুলো হলো অল ম্যাটার অফ concrete decisions, and concrete decisions depend upon two factors: subjective factors, objective factors. Subjective factors is how the subject is prepared to carry out the principle. খুব ভালো নীতি, শুনতে খুব শোনায় ভালো এবং খুব রোমান্টিক, খুব আদর্শ, খুব মরাল, কিন্তু আমরা এটা কার্যকরী করতে পারি নিয়ে তারপর এটার ভিতরে দুর্নীতি করি। আমার সাবজেক্ট ইজ নট রেডি, কালচারালি নট ইকুইপড, ভ্যালু ইজ নট at that level of social compatibility, তাহলে ওটা হবে না, তাহলে ওটা সাবজেক্টিভ ফেলিয়ারের কারণে ওটা ফেল করবে। যেমন 71 to 72 সাবজেক্টিভ ফেলিয়ার ছিল, আর অবজেক্টিভ ফেলিয়ারও ছিল। অবজেক্টিভ ফেলিয়ার কিরকম ছিল, যেমন আমাদের জমি কিন্তু ওই রকম রাশানদের মতো বিরাট মানে ল্যান্ডলর্ড ছিল না, আমাদের জমি ছিল মোটামুটি ছোট ছোট, এবং 100 বিঘার উপরে জমির মালিক খুব অল্পই ছিল। বঙ্গবন্ধু 100 বিঘার উপরে একটা সিলিং দিয়ে ওই জমিটা নিলে কত জমি আর পেত, ওই জমি দিয়ে কিন্তু সকল কৃষককে উনি প্রোভাইড করতে পারতেন না, এমপ্লয়মেন্ট পারতেন না, যে কারণে তিনি বাকশালে প্রোগ্রামটাকে চেঞ্জ করে ফেলেছিলেন যে অল ল্যান্ড উইল বি পুলড টুগেদার কিপিং ওনারশিপ ইনট্যাক্ট, প্রত্যেকের ওনারশিপ থাকবে, কিন্তু ওখানে 3 factors of production will cooperate with each other: ল্যান্ডের ওনার, লেবার এবং উপকরণ আমরা দেব, মানে রাষ্ট্র দিবে, এবং আউটপুট উইল বি ডিভাইডেড ইনটু 3 parts: 1 part ফর দ্য ল্যান্ড ওনার্স, তাদের জমি অনুযায়ী তারা পাবে, অ্যানাদার পার্ট ফর দ্য লেবারার যারা কন্ট্রিবিউট করলো, আর অ্যানাদার পার্ট ফর ক্যাপিটাল, মানে ক্যাপিটাল এখানে রাষ্ট্র, সুতরাং রাষ্ট্রকে দিবে, রাষ্ট্র ওই সার বীজ এগুলো কিনে দিবে। দ্যাট ওয়াজ এ ইনোভেশন, and that was an important new innovation in the literature of socialism. এই গেল একটা পয়েন্ট আমি বললাম। তো এগুলো সব স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় আবারও কিছুটা সংযোগে বিঘ্ন ঘটছে। সম্ভবত ঢাকায় আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা নেটওয়ার্কে বেশ কিছুটা মাঝে মাঝে বিঘ্ন ঘটছে আমাদের সংযোগে। আমরা অপেক্ষা করছি স্যারের ফিরে আসার জন্য। তো আমরা আলাপ করছিলাম আমাদের মূলত শিল্প খাতের 1975-এর পূর্ববর্তী যে দর্শন এবং প্রচেষ্টা এবং শিল্প খাতের রাষ্ট্রায়ত্তকরণ থেকে বেসরকারীকরণের যাত্রার দিকে। আমি এই মুহূর্তে যেতে চাই ডক্টর আক্তার মাহমুদের কাছে। আমরা কিছুটা শুরু করেছিলাম যে আপনাদের সময়ের অর্থনৈতিক দর্শনের যে বিষয়টি আপনি শুরু করেছিলেন সেটি নিয়ে যদি আপনি কিছুটা বলতে চান, যেটি 80-র দশকের শুরুর আবহাওয়া নিয়ে এবং 75 পরবর্তী পট পরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একটি কথা বলি, যেটা অনেক সময় বলা হয় যে 75-এর পট পরিবর্তনের পরে অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে একটি অ্যাবাউট টার্ন, যেটা আমরা বলি 180 ডিগ্রি পরিবর্তন হয়েছিল। আমার মনে হয় যে এর মধ্যে একটু অতিরঞ্জন আছে দু অর্থে। একটি, যেটি অধ্যাপক আকাশের কথা থেকে আমরা বুঝতে পারছিলাম, যে যদিও আমাদের 70 দশকের প্রথমার্ধে বঙ্গবন্ধু সরকারের সময় সমাজতন্ত্রের একটি অঙ্গীকার করা হয়েছিল, আমাদের সংবিধানে সেটি বলা হয়েছিল, এবং বঙ্গবন্ধুরও যে এ ব্যাপারে আন্তরিকতার কোনো অভাব ছিল সেটা মনে হয় না। তার বিভিন্ন লেখালেখি, বক্তব্য বা যারা তার সাথে কাজ করেছিলেন তাদের কথা থেকে আমরা যতটুকু জানি, তিনি আন্তরিকভাবেই সেটা চাইতেন, এবং কি ধরনের সমাজতান্ত্রিক ব্যবস্থা হবে সেটি বাংলাদেশের বাস্তব পটভূমিতেই সেটি আস্তে আস্তে ঠিক করা হবে, এটি অন্য কোনো দেশ থেকে কপি করা হবে না, এই কথা তিনি প্রায়শই বলেছিলেন।
কিন্তু অধ্যাপক আকাশের কথা থেকে আমরা আভাস পাচ্ছি যে সেই সময় তার দল এবং তার সরকারের ভেতরে সবার যে ঠিক সমান অঙ্গীকার ছিল সেটা নয়, এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ একটু একটু করে শুরু হয়েছিল। পুরো দমে শুরু হয়েছিল সেটা বলা যায় না, হয়তো শুরু করা সম্ভব ছিল না। ওই অর্থে এটা মনে করা ঠিক হবে না যে সমাজতান্ত্রিক ব্যবস্থা একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং অতএব সেখান থেকে আমরা একটি 180 ডিগ্রি পরিবর্তন করলাম, কিংবা ওই সময় সবার মধ্যেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার একটি খুব জোরালো অঙ্গীকার ছিল, সেটি ঠিক ছিল না। অতএব সেই দিকে আমরা যদি বলি যে তখন সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা হয়ে গেছিল, সেটি একটি অতিরঞ্জন হবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে অন্ততপক্ষে জিয়াউর রহমানের সরকার আসার পর তারা মুখে যদিও বলছিল যে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে সরে এসে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে যাব, তারাও যে খুব জোরালো ভাবে সেদিকে যাত্রা শুরু করেছিলেন সেটা কিন্তু নয়। এটা হয়েছিল পরে এরশাদের সময়। তখন কিন্তু বিরাষ্ট্রীয়করণ জোরে সোরে হয়নি। তখনও কিন্তু রাষ্ট্রের বিভিন্ন দিকে তাদের ভূমিকা বেশ জোরালোই ছিল। আমি জানি যে মওদুদ আহমেদের একটি বইতে এই বিষয়ে তিনি বলেছেন, কিন্তু ওই সময় সরকারি ছিলেন। তিনি বলছিলেন যে ওই সময় এই সরকারের যে ভূমিকা সেটা খুব দ্রুত কমিয়ে নেওয়ার ব্যাপারেও কিন্তু অন্ততপক্ষে জিয়াউর রহমানের সরকারের সময় কিছুটা দ্বিধা ছিল। এগুলো হয়েছে আরেকটু পরে। অতএব ওই অর্থে জিয়াউর রহমানের সরকারকে কিছুটা ট্রানজিশনাল সরকার আমরা বলতে পারি অর্থনৈতিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। রাজনৈতিক দিক দিয়ে একটা বিরাট পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বলবো যে একটা ট্রানজিশন, যেটা কিছুটা বঙ্গবন্ধুর সময় কিন্তু শুরু হয়েছিল। আমার মনে হয় 74 সালের দিকে খুব সম্ভবত ব্যক্তি মালিকানাধীন কর্মকাণ্ডের যে পরিধি সেটা কিন্তু বিস্তৃত করা হয়েছিল, সিলিং গুলো বাড়িয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, অধ্যাপক আকাশ ফেরত এসছেন, আমার কথা হয়তো কিছুটা আপনি শুনতে পাচ্ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম। বলছিলাম যে এই যে আমরা বলি যে 75-এর পর একটা 180 ডিগ্রি না, তা না, মাঝখানে এরশাদ আর জিয়ার ডিফারেন্সটা বুঝতে হবে। হ্যাঁ, ওটাই বলছিলাম। আচ্ছা, আমি তাহলে বলবো, আবার শুরু করবো। জি স্যার। এটা দিয়েই শুরু করি যে এরশাদ আর জিয়া এবং ন্যাশনালাইজেশনকে দেখলেই তুমি বুঝতে পারবে। ওয়ার্ল্ড ব্যাংক তো প্রথম থেকেই চাপ সৃষ্টি করছিল যে এইসব সমাজতন্ত্র, এইসব রোমান্টিক ধ্যান ধারণা, এইসব পাবলিক ওনারশিপ এগুলো চলবে না। সুতরাং তারা তো খুব খুশি যে বঙ্গবন্ধু মারা গেছে, এবার সব প্রাইভেটাইজেশন হবে, এবং তারা চাপও দিল। কিন্তু জিয়ার পক্ষে এটা সম্ভব ছিল না, যেহেতু সে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে এসেছে এবং ওই পলিটিক্সের কম্পালশন তার উপরেও কিছুটা আছে। সুতরাং সে এটা তার পক্ষে সম্ভব না যে একবারে সে সবকিছু প্রাইভেটাইজ করে ফেলে। সুতরাং সে একটা বুদ্ধি করলো। সেটা যেটা বুদ্ধিটা সে করলো, সে বললো যেই কারখানাগুলো লাভজনক না সেগুলো আমরা প্রাইভেটাইজ করব, যেগুলো লাভজনক সেগুলো কেন প্রাইভেটাইজ করব? যেগুলো লাভজনক আমরা চালাতে পারছি রাষ্ট্রীয় খাতে লাভজনক ভাবে, তো ওই লাভটা তাহলে মানুষের কাজে লাগবে। দ্যাট ওয়াজ এ প্র্যাগম্যাটিক পলিসি। এবং এই কারণে তখন আদমজি যেহেতু লাভজনক ছিল এবং আদমজি ডিন্যাশনালাইজ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক চাপ দিল, জিয়া মানল না। এবং কিছু কিছু লোককে সে মন্ত্রিসভায় নিল কিছুদিনের জন্য, যখন বোঝা যায় যে তার তখনও সে কমপ্লিটলি প্রাইভেটাইজেশনের পক্ষে যায়নি বা নিউ মার্কেট ইকোনমি যায়নি। তবে সে আওয়ামী লীগের বিরুদ্ধে তার পলিটিক্যাল ফোর্সটা যেভাবে হোক দাঁড় করানোর জন্য আর্মিকে ব্যবহার করেছে, আর মুক্তিযুদ্ধের যে ডিফিটেড এনিমিজ তাদেরকে ব্যবহার করেছে, সেটা সে করেছে। সেটা তো পলিটিক্যালি তার রোলটা ওই দিক থেকে খুবই খারাপ বলতে পারা যায়। কিন্তু মানে যেটা বলছিলাম, যেহেতু সে আদমজি ডিন্যাশনালাইজ করলো না, সুতরাং যারা মুশতাক কিন্তু প্রথমে এসেই মুশতাকের একটা প্রোগ্রাম ছিল, সেটা আমি অবশ্য বলতে ভুলে গেছি। সেই প্রোগ্রাম একদম ক্লিয়ারলি যে প্রাইভেটাইজ করে আমি ক্যাপিটালিজমের দিকে যাব। জিয়া ওখানে এসে একটা ট্রানজিশন, যে আমি যাব, এইভাবে যাব, ওইভাবে যাব, আস্তে আস্তে যাব, সোশ্যালিজম মুখে বলছি কিন্তু না। আর এরশাদ এসে ফাইনালি জিনিসটাকে কমপ্লিটলি কমপ্লিট করল। ওকে, নাও ইট ইজ ফাইনালি ডিসাইডেড যে সেই রাষ্ট্রই সবচেয়ে ভালো যেই রাষ্ট্র সবচেয়ে কম হস্তক্ষেপ করে। মিনিমালিস্ট স্টেট ইজ দ্য বেস্ট স্টেট। এবং এইটা সে করতে গেল যখন, তখন তাকে সমর্থন দিল, অল আউট সমর্থন দিল
IMF, ওয়ার্ল্ড ব্যাংক। তারা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি তৈরি করলো, সেই পলিসি তার উপর চাপালো এবং সে এটা নিতে বাধ্য হলো। কেন বাধ্য হলো? কারণ তখন মানে 80% অফ বাজেট আসতো ফরেন এইড থেকে। এমনকি কোনো একটা বছরে, আমার বছরটা মনে নাই, একটা বছরে 104% অফ ডেভেলপমেন্ট বাজেট ওয়াজ ফরেন এইড। তার মানে পুরো ডেভেলপমেন্ট ফরেন এইড ফাইন্যান্স করেছে, আর নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারও ফরেন এইড কিছুটা ফাইন্যান্স করেছে। তার মানে স্টেট ওয়াজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আপন ফরেন এইড। এবং রেহমান সোবহানের একটা বিরাট স্টাডি আছে যে ফরেন এইড আসলো, দুটো কাজ করলো। একটা হলো ফরেন এইড ডিপেন্ডেন্সি তৈরি করলো এবং ফরেন এইড কনসালটেন্টরা আসলো। যেমন পাকিস্তানের পলিসি তৈরি করেছিল গুস্তাভ পাপানেক, হার্ভার্ড গ্রুপ, সেরকম এখানে পলিসি তৈরি করে দিল ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর লোকেরা। কিছুটা আমাদের লোকজনও যারা ওখানে গেছে তারাও কিছুটা হেল্প করেছে, ইত্যাদি। সুতরাং এইভাবে একটা বাজার অর্থনীতির দিকে এই প্রসঙ্গে আমি একটু তুলে ধরতে চাই যে 80-র দশকের ঠিক একই সময় ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সারা বিশ্বেই অনেক স্বৈর শাসক যারা তাদের সাথে ছিল তাদেরকে একই পলিসি দিয়ে সমর্থন জুগিয়েছে। সেই প্রেক্ষাপটটাও যদি আপনি একটু, ওই পিনোচেটের ব্যাপারটা আমরা জানি, ওদের যে ওয়াশিংটন কনসেনসাস, এটার এই নীতিটা তারা তৈরি করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল ইন চিলি, পিনোচেট। সেখান থেকে নিও লিবারালিজমের উদ্ভব এবং সেই নিও লিবারালিজম এখন নানা জায়গায় চলে আসছে। তবে আমি খালি একটা পয়েন্ট বলবো যে নিও লিবারালিজমের একটা পয়েন্ট কিন্তু আমাদের ভালো করে একটু মানে কশাসলি বিচার করে দেখতে হবে, সেটা হলো বাজার। বাজার অ্যাজ সাচ তো আমরা বিরুদ্ধে না, আগে আমরা বিরুদ্ধে ছিলাম। যেমন সেটা কমিউনিজম হলে বাজার থাকবে না, কারণ কমিউনিজমে ফর ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, নট টু ইচ অ্যাকর্ডিং টু হিজ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক অনুযায়ী যদি কাউকে দিতে হয় তাহলে বাজার লাগবে, কারণ বাজার ছাড়া আপনি প্রাইসিং করতে পারবেন না। ওর শ্রম যেই জিনিসটা তৈরি করছে সেই জিনিসটার দাম কত, এবং সেই দাম তো ইম্পার্সোনালি ডিটারমিন্ড হয় বাজারে অ্যাকর্ডিং টু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এবং সেই দামটা যদি আমি তাকে না দিই তাহলে সে আসবে না, কাজে আসবে না, সে আসবে না। সুতরাং বাজারের একটা পজিটিভ ফাংশন আছে, সেই ফাংশনটা হলো সিগন্যালিং হোয়াট সোসাইটি ইজ ডিমান্ডিং নাও অ্যাট হোয়াট প্রাইস। এই সিগন্যালটা তো জানতে হবে প্ল্যানারদের। লাঙ্গে বলেছিল যে না, সোশ্যালিজমের মধ্যে আমরা জেনে ইকুয়েশন করে আমরা এই অ্যাডমিনিস্ট্রেড প্রাইসটাকে ওই প্রাইসের মতো করতে পারবো, করতে পারলে আমাদের এটা চলবে। কিন্তু সেই এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়নি। চাইনিজরা এখন যেটা করছে সেটা হলো কতগুলো জিনিস তারা বাজারের উপর ছাড়ছে না, আর কতগুলো জিনিস তারা বাজারের উপর ছেড়ে দিচ্ছে, এবং এইটা কিন্তু এই ডুয়ালিজমটা কিন্তু ওয়ার্ক করছে এফেক্টিভলি। তো নিও লিবারালিজমের হলো এক্সট্রিম বাজার, আর ট্র্যাডিশনাল সোশ্যালিজমের হলো এক্সট্রিম স্টেট। both have failed. কিন্তু the proper mix of market and state or private and state, competition লাগবে, আবার competition should not create monopoly, সেটাও লাগবে। এখন এই জিনিসটাই এখনকার ইকোনমিক্সের মেজর প্রবলেম, এবং এটা নিয়ে ওয়েলফেয়ার ইকোনমিস্টরা এখন কাজ করছেন। অমর্ত্য সেনের কিছু নিজস্ব আইডিয়াস আছে, সেইগুলো এখনকার ইকোনমিস্টরা, আমাদের তরুণ প্রজন্ম যদি পড়াশোনা করে তাহলে বাংলাদেশের জন্য তার একটা ওয়েলফেয়ার বেসড কল্যাণমূলক ধনতন্ত্রও কেউ বলে, সোশ্যাল ডেমোক্রেসিও কেউ বলে, কেউ সোশ্যালিজমের প্রিকন্ডিশন তৈরি করছে এটাও বলে। কিন্তু নামে যাই বলুক না কেন, লক্ষ্যটা হলো একই সঙ্গে গ্রোথ, এফিসিয়েন্সি অ্যান্ড জাস্টিফাইড ডিস্ট্রিবিউশন অফ দ্য রেজাল্টস অফ এফিসিয়েন্সি। স্যার, 80-র দশকের আরেকটি প্রবণতা নিয়ে আমরা একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে 80-র দশকের শুরু থেকে আমরা দেখেছি যে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে একটা উঠতি পুঁজিপতি শ্রেণী ব্যাপক আকারে তৈরি হয়েছিল, এবং সেটা ইতিহাসে পরে আবার মনে হয় পুনরাবৃত্তি ঘটেছে গত দশকে। 2010-এর পর থেকে আমরা বেশ কিছু বড় আর্থিক কেলেঙ্কারি দেখতে পেয়েছি। তো সেই প্রেক্ষাপট বা আমাদের যে ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো এইভাবে যে প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল, সেই ইতিহাস সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। সেটা তো আমার চেয়ে ভালো বলতে পারবে আক্তার, কারণ আক্তার ওই ডিফল্ট নিয়ে আক্তার, আহসান, বিনায়ক এরা কাজ করেছে। আমি ডাইরেক্টলি রেহমান সোবহানের সঙ্গে কাজ করতে পারিনি, কিন্তু আমি জেনারেলি
ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনী নামে একটা বই আছে, সেটা কেউ দেখতে পারে, এরশাদ আমলের ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনী। এটা লিখেছিল আমার এক শিষ্য বলবো কমিউনিস্ট পার্টির, সৈয়দ আজিজুল হক মাসুম, আর তার সঙ্গে কাজ করেছিলেন এখন যে প্রথম আলোর যে সম্পাদক মতিউর রহমান এবং আজিজুল হক মাসুমের নেতৃত্বে এই লুটপাটের কাহিনীটা উনি একতা নামক পত্রিকায় ধারাবাহিকভাবে বার করতেন। আমি তখন একতায় ইকোনমিক্সের সাইডে কলাম লিখতাম। তো সেই জায়গায় ওনারাই এটাকে খুঁজে বার করেছিলেন, এবং খুঁজে বার করলে বর্তমানে যে হাউসগুলো আমরা দেখি, বিগ হাউসেস, এই হাউসগুলোর প্রিমিটিভ ক্যাপিটাল অ্যাকুমুলেশন কিভাবে হয়েছিল সেই হিস্ট্রিটা আমরা বার করতে পারব। একটা তো হলো আমার ক্যাপিটাল আছে, ক্যাপিটাল আমি দিয়ে ইনভেস্ট করলাম, প্রোডাকশন হলো, সেটা বিক্রি করলাম, প্রফিট হলো, প্রফিট থেকে আমি আবার ক্যাপিটালে অ্যাড করলাম, যেটাকে বলে প্রোডাক্টিভ ক্যাপিটালিস্ট অ্যাকুমুলেশন। এটার ফলে একই সঙ্গে এমপ্লয়মেন্টও ক্রিয়েটেড হবে, মার্কেটও বাড়বে, ওয়েলথও বাড়বে, আমিও ধনী হব। কিন্তু আরেকটা ক্যাপিটালিস্ট অ্যাকুমুলেশন আছে, সেটা হলো গ্র্যাবিং। আমি রাষ্ট্রের টাকা মেরে দিলাম, ব্যাংকের টাকা মেরে দিলাম, নদী দখল করে নিলাম, জমি ক্যাপচার করে নিলাম, দুর্নীতি করলাম, লুটপাট করলাম, ড্রাগের ব্যবসা করলাম, মানে যেগুলো কোনো প্রোডাক্টিভ অ্যাকুমুলেশন না, যেগুলো হচ্ছে এটাকে মার্কস নাম দিয়েছিলেন, আগের যুগে প্রিমিটিভ অ্যাকুমুলেশনটা হতো কলোনি থেকে, ব্রিটিশ ক্যাপিটালিজমের অ্যাকুমুলেশন হয়েছে ইন্ডিয়ান কলোনিয়াল ইকোনমিকে এক্সপ্লয়েট করে, আমেরিকানদের প্রিমিটিভ অ্যাকুমুলেশন হয়েছে অন্য আরেকভাবে। সুতরাং সেই হিস্ট্রি তো আমরা এখন যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের ক্যাপিটালিস্ট অ্যাকুমুলেশনটা হয়েছে আমরা বলি স্টেট স্পন্সার্ড, স্টেট পাওয়ারকে ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে, এবং এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যেহেতু স্টেটের আন্ডারে ছিল, ফরেন এইড যেহেতু স্টেটের আন্ডারে ছিল, সুতরাং যদি তোমাকে টাকা অ্যাকুমুলেট করতে হয় তাহলে টাকা তো থাকতে হবে, তোমাকে তো ওয়েলথ তৈরি করলে তারপর সেটা তুমি চুরি করতে পারবে। সুতরাং এই ওয়েলথ তখন ছিল না অত, ওই ব্যাংকে গরিব মানুষের জমা টাকা ছিল, আর টাকা আসতো ফরেন এইডে। ও তো আর তৈরি করেনি, সে ওই তৈরি টাকাটা, ওই গরিব মানুষের টাকাটা, ডিপোজিটের টাকাটা আর ফরেন এইডের টাকাটা মেরে দিয়েছে। মেরে দিয়ে তারপরে সে এখন না হয় বিদ্যুতের কারখানা তৈরি করে, এখন না হয় সে ওষুধের কারখানা তৈরি করে, এখন না হয় সে যেটাকে আমরা বলি যে মার্কসের একটা বিখ্যাত কোটেশন আছে যে মানে দ্য গড অফ প্রোগ্রেস হ্যাভ হিজ ড্রিঙ্ক ফ্রম দ্য স্কাল অফ হিউম্যান বিংস, মানে মানুষের স্কাল থেকে সুরা পান করে সে তার কাজটা করে। তো ঠিক সেইটাই আমাদের দেশে হয়েছে। তো ওই সুরাটা এসেছে ব্যাংক থেকে এবং অন্যান্য জায়গা থেকে। আর এখন আবার এটার রিপিটিশন হচ্ছে। কেন হচ্ছে সেইটা হলো একটা $1 মিলিয়ন কোশ্চেন, যে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিনা। উইল দে বিকাম ভদ্র ক্যাপিটালিজম, নাকি তারা এইভাবেই থাকবে? যদি এইভাবে থাকে তাহলে পরে ইট উইল বি ডিস্ট্রয়েড বাই ইটস ওন ইনার কন্ট্রাডিকশন। এই প্রসঙ্গে আমরা একটু ডক্টর আক্তার মাহমুদের কাছে যেতে চাই। তার গবেষণা এবং অভিজ্ঞতা থেকে 80-র দশকের মূলত আমাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো থেকে যে লুটপাট হয়েছিল এবং সেটার প্রেক্ষিতে আমাদের যে এলিট পুঁজিপতি শ্রেণীর তৈরি এবং উদ্ভব, সেই অভিজ্ঞতা নিয়ে যদি আমাদের সংক্ষিপ্ত ভাবে বলেন। ধন্যবাদ। প্রথমে একটা কথা বলি, অধ্যাপক আকাশ যেটা বলছিলেন যে 72 থেকে 75 ওই সময়ও যেটি রাষ্ট্রায়ত্ত খাতের যে লুটপাটের কথা তিনি বলছিলেন, সেটাও কিন্তু ওই পরবর্তীকালে প্রিমিটিভ অ্যাকুমুলেশনের একটি উৎস ছিল। সেই লুটপাটকৃত অর্থের একটি অংশ হয়তো পরে বিনিয়োগ করার চেষ্টা করা হয়েছে। সেটি ব্যাংক খাত থেকে যেটি লুটপাট হয়েছে, এবং অধ্যাপক আকাশ ঠিকই বলেছেন, আমি এটির উপর কাজ করেছিলাম। খুব সম্ভবত প্রথম কাজ যেটি হয়েছিল অধ্যাপক রেহমান সোবহানের সাথে। এটি অবশ্য লুটপাট শুরু হয়েছে জিয়াউর রহমানের আমলেই, পরে এরশাদের আমলে আরো ব্যাপক হারে হয়। আমরা 80-র দশকের শুরুতে, যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে আমার মাস্টার্স পরীক্ষা মে মাস 1981 সালে, তার পরপরই আমি অধ্যাপক রেহমান সোবহানের সাথে কাজটা শুরু করি।
অতএব আমরা যখন শুরু করি তখন কিন্তু এটা জিয়াউর রহমানের আমলের সময় যে ঋণ খেলাপি সেখান থেকে শুরু করেছিলাম, পরবর্তীকালে এটি আরো বিস্তৃত হয়। তো তখন যেটি ছিল তখন আসলে ঠিক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে না, এটা একটা স্পেশালাইজ ইনস্টিটিউশন যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন, শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা। সেখান থেকে শিল্পায়নের জন্য এভাবে সরকার থেকে ঋণ দেওয়া হবে এবং সেখানে একটা বিরাট ঋণ খেলাপির সমস্যা ছিল। আমি আরেকটু, যেহেতু আমরা অধ্যাপক আকাশের কথায় শুনছিলাম যে আমরা বর্তমানেও আমরা কিছুটা চলে এসেছি, আমি একটা ফ্রেমওয়ার্ক এখানে প্রস্তাব করতে চাই। সেটি হচ্ছে বাজার ভিত্তিক আর ব্যবসা বান্ধব। বাজার বান্ধব, ব্যবসা বান্ধব, এর মধ্যে একটা পার্থক্য আছে। বাজার বান্ধব অর্থনীতি যদি হয় তাহলে বাজারের সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য যেটা থাকার কথা সেটা হচ্ছে প্রতিযোগিতা। যারা বাজার ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাস করেন তারা করেন এই জন্য যে বাজার যদি ঠিকমতো কাজ করে সেখানে প্রতিযোগিতা থাকবে। অর্থাৎ প্রতিযোগিতায় যে টিকে থাকবে, অধ্যাপক আকাশ যেটা বলছেন, প্রোডাক্টিভ ফোর্সেস যারা ডেভেলপ করতে পারবে তারাই টিকে থাকবে, অন্যরা থাকবে না। অতএব ওই দিক দিয়ে সেটি একটি ভালো দিক, প্রতিযোগিতা। কিন্তু বাস্তবে কিন্তু আমরা সবসময় প্রতিযোগিতা দেখি না, এবং আমরা যদি সরকারের নীতিমালা দেখি, এমনকি বর্তমান সরকারেরও দেখি, তারা যে প্রতিযোগিতা বাড়ানোর জন্য সবসময় কাজ করছেন সেটা কিন্তু নয়। এবং কয়েকদিন আগে আমি একটি লেখা লিখেছি ঢাকা ট্রিবিউনে, আমি দুটো সরকারি সংস্থার তুলনা করছিলাম। দুটো সংস্থাই কিন্তু বর্তমান সরকার শুরুর দিকে এসে তারা স্থাপিত করেছে। একটি হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, আরেকটি হচ্ছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন। অনেকে হয়তো জানেনও না যে কম্পিটিশন কমিশন নামে একটা কমিশন আছে বাংলাদেশে। ইকোনমিক জোনস অথরিটির কথা কিন্তু সবাই জানে, কারণ তারা বর্তমানে সরকারের যে এজেন্সি গুলো আছে তার মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট যেগুলো, তার মধ্যে ইকোনমিক জোন অথরিটি। প্রশ্ন হচ্ছে, আর সবচেয়ে ইনঅ্যাক্টিভ হচ্ছে অন্যতম কম্পিটিশন কমিশন। এখন দুটোই কিন্তু এই সরকারের আমলেই শুরু হয়েছে একই সময়, কিন্তু এই ডিফারেন্ট ট্র্যাজেক্টরির কারণ। কম্পিটিশন কমিশনের কাজ হচ্ছে বাজার ভিত্তিক একটি অর্থনীতি যেখানে কম্পিটিশন হবে সেটি তুলে ধরা, আর ইকোনমিক জোন অথরিটির কাজ হচ্ছে কি বড় বড় জমি অধিগ্রহণ করে সেটাকে ডেভেলপ করে সেটি বেসরকারি খাতের হাতে দেওয়া। তো ইকোনমিক জোন অথরিটির কাজ হচ্ছে ব্যবসা বান্ধব কাজ, আর কম্পিটিশন কমিশনের কাজ হচ্ছে বাজার বান্ধব কাজ। এখন দেখাই যাচ্ছে এই দুটো এজেন্সির আমি যদি ট্র্যাজেক্টরি দেখি, এর ভিন্নতা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকার ব্যবসা বান্ধব কিন্তু বাজার বান্ধব নেসেসারিলি না, এটা একটা মনে রাখতে হবে। আচ্ছা, ব্যবসা বান্ধবের মধ্যেও কিন্তু একটা পার্থক্য করা যায়। আমার যারা বন্ধু সেই ব্যবসায়ীদের আমি বন্ধু কিনা, এটা বাংলায় বললে বন্ধু বান্ধব বলতে হবে, কিন্তু একটু অদ্ভুত শোনায়। ক্রমী বান্ধব ভার্সেস ব্যবসা বান্ধব, এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আমরা যদি সমগ্র ব্যবসা খাতের জন্য কিছু নীতি করি যাতে তাদের সুবিধা হয়, সেটাকে আমি বলবো ব্যবসা বান্ধব। আর যারা আমার বন্ধু তাদের জন্য যদি সুবিধা করি, এবং অনেকভাবে এটা করা যায়, আমি তাদেরকে জমি দিতে পারি, তাদেরকে সস্তায় ঋণ দিতে পারি, এমনকি তাদের সুবিধার্থে আমি এমন কিছু রেগুলেশন করব যেটা তাদের প্রতিযোগীদের জন্য ক্ষতিকর হবে, ওদের তারা যাতে ঢুকতে না পারে। আর অধ্যাপক আকাশ বলছিলেন গ্র্যাবিং এর কথা, আরেক ধরনের গ্র্যাবিং উনি বলেননি। সেটি হচ্ছে যে ধরুন আকাশ ভাই খুব ভালো একটি ব্যবসা গড়ে তুলেছে, আমি অত কষ্ট করে এই ব্যবসা গড়ে তুলতে চাই না, আমি তখন তাকে নানানভাবে হয়রানি করার ব্যবস্থা করব। আমার বন্ধু বান্ধব যারা সরকারে আছে তাদেরকে দিয়ে এনবিআর কে ওনার পেছনে লাগাবো, অন্য কাউকে ওনার পেছনে লাগাবো, লাগিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করব যখন উনি বাধ্য হয়ে ওনার পুরো ব্যবসা বা তার একটি বিরাট অংশ আমাকে সস্তায় দিয়ে দেবে। এটাকে বলা হয় প্রেডেটরি বিজনেস। এই ধরনের গ্র্যাবিংও কিন্তু হচ্ছে, সরকারি সম্পদের গ্র্যাবিংও হতে পারে, আরেকজন ব্যবসায়ী যে খেটে খুঁটে তার ব্যবসা করেছে সেরকম গ্র্যাবিং হতে পারে। এবং আমরা শুনছি যে মাঝে মাঝে বাংলাদেশে কিন্তু এরকম হচ্ছে, এই প্রবণতা শুরু হয়েছে। তো যাই হোক, আমি এই যে ক্রমী বান্ধব, ব্যবসা বান্ধব, বাজার বান্ধব, এই তিন নীতির মধ্যে যে পরিবর্তন বা ভিন্নতা আছে সেটি আমি তুলে ধরতে চাচ্ছি। খুব ভালো, ধন্যবাদ। আপনার অ্যানালাইসিস একদম আপ টু ডেট। কবে লিখলা তুমি? আমরা সামনে কিভাবে ব্যবসা বান্ধব এবং বাজার বান্ধব এর মধ্যে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবো সেটা নিয়ে আমরা আলোচনা শেষ ভাগে আসবো। আমরা একটু আকাশ স্যারের কাছে আবার ফিরে যেতে চাই। 80-র দশকের অন্যতম একটি প্রবণতা স্যার বলছিলেন যে ফরেন এইডের আমাদের আসতে থাকা,
এবং সেটার একটা অংশ সরকারের কাছে গেছে, একটা অংশ গেছে আমাদের দেশের স্থানীয় এনজিও গুলোর কাছে, এবং আমাদের উন্নয়নের একটা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ক্ষুদ্র ঋণ এবং এনজিও গুলোর ভূমিকা, বিশেষত গ্রামাঞ্চলে। তো সেই ফরেন এইডের যে পলিটিক্যাল ইকোনমি এবং তার উদ্ভব বিকাশ বা সেই পর্যায় থেকে আজকে আমাদের বাংলাদেশে অন্যতম মানে ক্ষুদ্র ঋণ এবং এনজিওর ক্ষেত্রে আমরা অন্যতম পাইওনিয়ার। তো এই যাত্রা পথটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, ফরেন এইড যখন আসবে তখন তো মানে রিডিস্ট্রিবিউটিভ পলিসি ইন ফেভার অফ পুয়ার, এইটার আর তুমি সহজে নিতে পারবে না, কারণ ওরা তো ব্যবসা বান্ধব পলিসিকেই প্রমোট করবে, নট মানে ক্রোনি ব্যবসা। হয়তো মানে আমার স্বজন ব্যবসায়ীদের খালি করবে তা হয়তো ওরা চাইবে না, ওরা চাইবে যে সমগ্র ব্যবসাকে বা এন্টারপ্রেনার ক্লাসকে বা ধনিক শ্রেণীকে তারা টাকাটা নিয়ে ব্যবহার করুক, প্রোডাক্টিভ ফোর্সের গ্রোথ করুক, এবং তাদের তো মেইন ক্রাইটেরিয়া অফ প্রোগ্রেস হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ হলেই হবে, সুতরাং তারা ওইটার উপর ইমফাসিস করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ ইজ নট সাস্টেনেবল পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া, ইকোনমিক গ্রোথ ইজ নট সাস্টেনেবল এডুকেশন ছাড়া, ইকোনমিক গ্রোথ ইজ নট সাস্টেনেবল যদি এফেক্টিভ ডিমান্ড না থাকে। তো ওগুলোর জন্য আবার রিডিস্ট্রিবিউটিভ পলিসি লাগবে, সোশ্যাল পলিসি লাগবে, এবং সোশ্যাল পলিসি মার্কেট থেকে অটোমেটিক্যালি আসবে না, ওটার জন্য ইনিশিয়েটিভ নিয়ে স্টেটকে পলিসি করতে হবে, এবং তখনই ফরেন এইড তোমাকে আটকে দেবে। ফরেন এইড একটা বুদ্ধি বার করেছে যে ঠিক আছে, যেগুলো স্টেট করতে গেলে ব্যুরোক্রেসি হয়, দুর্নীতি হয়, সুতরাং আমি ফরেন এইডের একটা পার্ট এনজিও কে দিয়ে করাই, এনজিও কে দিয়ে করালে তাহলে ওই পার্টটায় ওই দুর্নীতিটা কম হবে। এটা কিন্তু কাজে দিয়েছে তাদের। কিন্তু এনজিও ক্যানট বি এ সাবস্টিটিউট অফ স্টেট। কেন? কারণ এনজিও, এটা এখনই বুঝতে পারবে তুমি, যে এখন কিন্তু ফরেন এইড আসবে না। হোল কান্ট্রিতে যারা ফরেন এইড ডোনার তাদের ক্যাপাসিটি আর নাই, এখন ফরেন এইড আসবে চায়না থেকে। চায়না এইড দেয় না, চায়না ওই ব্রিজ ট্রিজ বানানোর জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক থেকে তোমাকে টাকা দিবে, তার নিজের জিনিস বিক্রি করবে, এবং এখানে হার্ড বার্গেন ছাড়া এখন তুমি আর ফরেন এইড পাবে না, এবং আমাদের দরকারও নাই, কারণ আমাদের ফরেন কারেন্সি এখন রিজার্ভ আছে। সুতরাং এখনকার পরিস্থিতিতে এনজিও ইজ মানে কমে গেল, এনজিওর টাকা নাই, সুতরাং সে তার আগের মতো রোল প্লে করতে পারছে না। ফরেন এইড এসে ব্যুরোক্রেসির মাধ্যমে তার রোল এনহ্যান্স করতে পারছে না। তাহলে কি হচ্ছে? তাহলে একটা ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ট্রেড এন্ড মানে উল্টো নানা রকম বিচিত্র সম্পর্ক, চায়নার সঙ্গে সম্পর্ক, জাপানের সঙ্গে সম্পর্ক, আমেরিকার সঙ্গে সম্পর্ক। এখানে যেটা করতে হবে বলে আমার ধারণা, সেটা হলো যে বাংলাদেশকে ন্যাশনালিস্ট হতে হবে। ন্যাশনালিস্ট হতে হবে, ন্যাশনালিস্ট ইন দ্য সেন্স যে আমরা সকলের সঙ্গেই বন্ধুত্ব করব, কারোর সঙ্গে শত্রুতা করব না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বজায় রেখে বন্ধুত্ব করব। আমরা নিব এইড নিব, কিন্তু আমরা চেষ্টা করব এইডের নিয়ে যাতে আমরা আলটিমেটলি এইড ডিপেন্ডেন্ট না হই, এবং এইড নিব টু উইথড্র ফ্রম এইড। আমার প্ল্যান থাকবে যে আমি এইডটা নিয়েছি এই কয়দিনের জন্য, তারপরে আর এইডের প্রয়োজন হবে না। এই যে স্বনির্ভরতার দিকে একটা নজর, এবং নিজের স্বনির্ভরতা মানে এটা না যে আমি সবকিছু তৈরি করব। স্বনির্ভরতা মানে হলো আমার যা ফরেন এক্সচেঞ্জ আর্নিং হবে সেটা দিয়ে আমার প্রয়োজনীয় জিনিস আমি আনতে পারবো, ফরেন এইডের উপর আমার নেসেসারিলি ডিপেন্ড করতে হবে। ট্রেড অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড মাই এক্সপোর্ট, এগুলো হয়ে গেছে এখন ক্রিটিক্যাল ফ্যাক্টর, যেগুলো রাষ্ট্রকে তার ম্যানুভারিং এর পলিসির ক্ষেত্রেও তাকে ফ্রিডম দিবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তাকে ফ্রিডম দিবে। আর যদি এগুলো না করতে পারে তাহলে ওই ঘটনা ঘটবে। আর আরেকটা জিনিস রাষ্ট্রকে করতে হবে, সেটা হলো যে আমার যে এন্টারপ্রেনার ক্লাস, সে যাতে আর্ন ইনকাম করতে না পারে, খেটে খায়, কম্পিট করে খায়, এফিসিয়েন্সির বেসিসে অগ্রসর হয়। এবং যারা ইনএফিশিয়েন্ট, যারা গ্র্যাবার্স,
তাদেরকে গুড গভর্নেন্সের মাধ্যমে নেটের মধ্যে নিয়ে আসতে হবে। আর সোশ্যাল সেক্টরটাকে ফাইন্যান্স করার জন্য সারপ্লাসের একটা বড় অংশ চ্যানেলাইজ করতে হবে। এগুলো হলো কতগুলো বেসিক প্যারামিটার, যেগুলো ঠিক না করতে পারলে আমাদের কান্ট্রি মিডল ইনকাম কান্ট্রি হওয়ার যে স্বপ্ন দেখছে সেটা হতে পারবে। এবার আমরা একটু 90 দশক থেকে মূলত গণতন্ত্রের প্রত্যাবর্তন বা পার্লামেন্টারি প্র্যাকটিসের সূচনা আবার নতুন করে তার প্রেক্ষিতে অর্থনৈতিক দর্শন কিভাবে পরিবর্তিত হলো বা কোন দিকে গেল সেটা নিয়ে আপনার কিছুটা মূল্যায়ন শুনতে চাই। এবং সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তখন হচ্ছে পৃথিবীতে ট্রেড লিবারালাইজেশনের একটা বড় আবহাওয়া বইছিল, এবং তারপরে আবার আমরা 2008-এ একটা বিশ্ব মন্দার মুখোমুখি হয়েছি। এই গত 3 দশকের অগ্রযাত্রায় আরেকটা বড় প্যারাডক্স অর্থনীতিবিদরা এখনো বিশ্বজুড়ে আলোচনা করছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা আসেনি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ হয়নি, কিন্তু গ্রোথ হচ্ছে। এই যে প্যারাডক্স এবং এই গ্রোথ কতদিন টিকবে আপনার কাছে মনে হয়, বা এই প্যারাডক্সের রহস্য আপনি কিভাবে ভেদ করছেন? আচ্ছা, এই প্যারাডক্সের ব্যাপারে আমি লিখেছি উন্নয়ন ধাঁধা নাম দিয়ে একটা প্রবন্ধ। তো উন্নয়ন ধাঁধার ব্যাপারে আমার বক্তব্য ছিল এরকম যে এটা আসলে প্যারাডক্স না, ধাঁধাও না, ইট ক্যান বি এক্সপ্লেইন। কিভাবে এক্সপ্লেইন? আমি বলেছি যে 4টা ফ্যাক্টর প্রাইভেট সেক্টরের এবং মার্কেট মেকানিজমের মধ্যেই ডেভেলপ করেছে। এটা আমি প্রাইভেট সেক্টর এবং মার্কেট মেকানিজমকে ক্রেডিট দিচ্ছি এই 4টা সেক্টরকে ডেভেলপ করার ক্ষেত্রে। তার মধ্যে ফার্স্ট সেক্টর ইজ এগ্রিকালচার। এগ্রিকালচার কিন্তু সমবায়ও হয়নি, ভূমি সংস্কারও হয়নি, কোনো র্যাডিক্যাল রিফর্মও হয়নি। কিন্তু লাকিলি যেটা হয়েছে সেটা হলো এগ্রিকালচারের ল্যান্ডগুলো ইনহেরিটেন্স লয়ের অনুযায়ী ফার্মগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে ছোট হয়ে গেছে। সুতরাং খুব বড় ল্যান্ডলর্ড, কোনো লাটিফুন্ডিয়া, কোনো প্ল্যান্টেশন, সেই ধরনের স্ট্রাকচার এখানে হয়নি। এখানে স্মল ফার্ম ইকোনমি হয়েছে, এবং স্মল ফার্মকে টেকনোলজি আমরা দিতে পেরেছি, যেটা হলো গ্রিন রেভলিউশনের টেকনোলজি। সেটার মধ্যে ইকোনমি অফ স্কেল নাই, এটার মধ্যে ডিভিজিবিলিটি আছে। সার আমি অল্প বিস্তর, ছোট ছোট জমিতে কম সার, বড় জমিতে বেশি সার, এবং সার আমি খুচরা ভাবে কিনতে পারি। পানিরও আগে একটা ইনডিভিজিবিলিটি ছিল, যে একটা পাওয়ার পাম্প লাগবে, একটা ডিপ টিউবওয়েল লাগবে, সেটার জন্য অনেক ক্যাপিটাল লাগবে। এখন সেখানেও সেচের মার্কেট তৈরি হয়ে গেছে। একজন হয়তো কিনে আনে, তারপর সে বিক্রি করে, কাউকে অল্প দামে, কাউকে বেশি দামে। ওখানে দামের ক্ষেত্রে কিছু অন্যায্যতা হয়, কিন্তু নন অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে না, যে আমি একটা টিউবওয়েল তৈরি করার মতো টাকা আমার নাই, সুতরাং আমি জল সেচ দিতে পারলাম না। আর তার সঙ্গে এক্সটেনশন, তারপর এগুলো হয়েছে। একটা জায়গায় প্রবলেম রয়ে গেছে, সেটা হলো মার্কেট প্রাইস। সেটাও এখন দেখা যাচ্ছে যে ইনফরমেশন গুলো হওয়ার ফলে এবং কৃষকও একটু চালাক হওয়ার ফলে সেখানেও নানা রকম সুবিধা হচ্ছে। তার মানে কৃষিতে আমরা প্রাইভেট ওনারশিপে কম্পিটিটিভ এফিসিয়েন্সি এনশিওর করে একটা ভালো গ্রোথ করেছি। ভালো গ্রোথের উদাহরণটা হলো এরকম, যে আমার আগে 7.5 কোটি লোককে যেই জমিতে আমি খাবার দিতে পারতাম, এখন আমি 16 কোটি লোককে তার চেয়ে কম জমিতে খাবার দিতে পারি। এই যে ব্যাপারটা, এটা তো কৃষক সম্ভব করেছে, এবং মানে এই সম্ভাবনাটা করতে গিয়ে তার লেবারও কম লেগেছে, লেবারের প্রোডাক্টিভিটিও বেড়ে গেছে। তার ফলে একটা ডোমেস্টিক মার্কেটের এক্সপ্যানশন হয়েছে। ডোমেস্টিক মার্কেটের এক্সপ্যানশন হয়েছে। ডোমেস্টিক মার্কেটের এক্সপ্যানশন হওয়াতে এসএমই তৈরি হয়েছে গ্রাম অঞ্চলে, কিছু রুরাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আর এর মধ্যে আরেকটা ম্যাজিক হচ্ছে গার্মেন্ট সেক্টরের ডেভেলপমেন্ট, লেবার ইন্টেন্সিভ এক্সপোর্ট। এবং এই লেবার ইন্টেন্সিভ এক্সপোর্টের কারণে গ্রাম থেকে মহিলারা শহরে চলে এসেছে। এটার কালচারাল ইম্প্যাক্ট আছে, এটার সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এটার দারিদ্র ইম্প্যাক্ট আছে। কারণ আগে যদি একটা পরিবারে একটা লোক কাজ করতো, এখন 2টো লোক কাজ করে, একটা মহিলা কাজ করে, একটা পুরুষ কাজ করে। তার ফলে ডিপেন্ডেন্সি বার্ডেন কমে গেছে, এবং এইসব কারণে গ্রামের দারিদ্র ড্রাস্টিক্যালি কমেছে। আর মহিলারা এখানে এসে তারা একটা, যেটা বলতে পারো যে একটা মডার্ন একটা আউটলুকের দিকে আস্তে আস্তে পা ফেলার সুবিধা পাচ্ছে। তাহলে 2টো সেক্টর থেকে, এবং এটার থেকে আমরা একটা হিউজ ফরেন কারেন্সি পাচ্ছি।
আগে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কম ছিল, সুতরাং বড় টাকাটাই আবার ইম্পোর্টেড র মেটেরিয়ালের কাজে খরচ হয়ে যেত। এখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বেড়ে যাওয়াতে আমাদের নেট আর্নিংও বেড়ে গেছে, সুতরাং আমাদের ফরেন কারেন্সি এখান থেকে আসছে। আর থার্ড একটা জিনিস হয়েছে, সেটা হলো মিডল ইস্টে যে গ্রোথ, সেই গ্রোথ তাদের লেবারের শর্টেজের কারণে দুনিয়া থেকে লেবার নিচ্ছে এবং আনস্কিল লেবার নিচ্ছে, স্কিল লেবারও নিচ্ছে, এবং সেই মার্কেটটা আমরা ধরতে পেরেছি। এবং আমাদের এখানে একটা লেবার এখানে মানে মাসে ম্যাক্সিমাম ইনকাম করে 500 টাকা করে যদি দিনে করে, তাহলে 15,000 টাকা, একটু ফর্মালি ডেভেলপড ছেলে। আর যদি একটু ইনফর্মাল এবং এডুকেশনলেস হয় এবং খুবই টুকটাক কাজ করে, তাহলে এটা 10,000 হয়তো মাসে এসে পায় না, 5-6,000 টাকা, 5,000 থেকে 500 করে 15,000, 5,000 থেকে 15,000 একটা লেবার ফোর্স। সেই লেবার ফোর্সটা যদি মিডল ইস্টে যায়, তাহলে সে 30,000 টাকা পায়, এবং ওখান থেকে সে না খেয়ে, নিজে কম খেয়ে সেই রেমিটেন্সটা এখানে পাঠায়। তাহলে আমার গ্রোথের তো সোর্স গুলো আমি আইডেন্টিফাই করতে পারছি। একটা হচ্ছে এই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স, একটা হচ্ছে কৃষকের ইনকাম ইনক্রিজ, কৃষকের ডিমান্ড ইনডিউসড এসএমই ইন দ্য ভিলেজেস, আর মহিলা লেবার ফোর্সের কন্ট্রিবিউশন। এইটা সাস্টেইন করবে কিনা এবং এটা থেকে যে গ্রোথটা আসছে সেটা থাকবে কিনা, না এটা থাকবে না। এটা আলটিমেটলি আমাকে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং মডার্নাইজেশনে যেতে হবে, এবং সেটার জন্য আমার এডুকেটেড স্কিল লেবার ফোর্স লাগবে, এবং সেটার জন্য আমার হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে, এবং সেটার জন্য আমাকে গুড গভর্নেন্স তৈরি করতে হবে, এবং এনশিওর করতে হবে কম্পিটিটিভ এফিশিয়েন্ট ক্যাপিটালিস্টরা যাতে দেশেই থাকে। এগুলো করতে হবে। তো এগুলো তো হলো আগামী দিনে দেখার বিষয়, ক্যাপিটালিস্ট লাইনে এগুলো করা যায় কি। সেই প্রেক্ষিতে আপনি স্যার যেটা বলছিলেন যে আমাদের ক্যাপিটালিস্ট আসলে ভদ্র ক্যাপিটালিস্ট হয়ে ওঠে কিনা, সেটা একটা আমাদের চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা একটা ঝোঁক দেখতে পাচ্ছি যে এখানে সম্পদ তৈরি করে সেটা বিদেশে পাচার, এবং আমাদের ক্যাপিটালিস্ট শ্রেণী এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীও তাদের ভবিষ্যৎকে বা তাদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে বাংলাদেশে দেখছেন না, তারা দেখছেন হয়তো আমেরিকায়, কানাডায় বা ইউরোপে। তো এই ঝোঁককে আবার বাংলাদেশমুখী করার ক্ষেত্রে কি কৌশল নেওয়া যেতে পারে? বা কারণ আমরা জানি যে পুঁজিবাদীরা সবসময় যেখানে তাদের সম্পদের নিরাপত্তা এবং উজ্জ্বল সম্ভাবনা দেখতে পায় সেখানেই সম্পদ নিয়ে চলে যায়। তাহলে বাংলাদেশ কিভাবে পুঁজিবাদীদের জন্য বা বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে, দুবাইয়ের মতো কিংবা সিঙ্গাপুরের মতো কিংবা তাইওয়ান বা হংকং এর মতো? আমি আরো ডাইরেক্টলি জিনিসটা আনতে চাই, এরকম ইনডাইরেক্টলি না। আমি বলতে চাই যে আমার যে এখন যে গ্রোথ হচ্ছে, এই গ্রোথের মেইন কন্ট্রিবিউটর যারা, তাদেরকে আমি এনকারেজ করব এবং তাদের পলিটিক্যাল পাওয়ার আমি তৈরি করব। তাহলে আমার কার পলিটিক্যাল পাওয়ার তৈরি করতে হবে? আমার প্রবাসী শ্রমিকদের পলিটিক্যাল পাওয়ার তৈরি করতে হবে, আমার গার্মেন্টস এন্টারপ্রেনার এবং গার্মেন্টস ওয়ার্কারের পলিটিক্যাল পাওয়ার তৈরি করতে হবে, আমাকে কৃষকের পলিটিক্যাল পাওয়ার তৈরি করতে হবে, আমার এসএমইর পলিটিক্যাল পাওয়ার তৈরি করতে হবে। কিন্তু এখন পলিটিক্যাল পাওয়ার হচ্ছে বিগ বসেস, এবং বিগ বসেস হলো প্রো ফরেন কান্ট্রি। সুতরাং এই পলিটিক্যাল চেঞ্জটা হলো ক্রিটিক্যাল কন্ডিশন। এটা আবার গণতন্ত্রের উপর ডিপেন্ড করে, কারণ গণতন্ত্র হলে এরা মেজরিটি, এরা এই পলিটিক্যাল পাওয়ারটা তখন নিতে পারে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে ওল্ড যে সোশ্যালিজম, যেই সোশ্যালিজম খুব রিজিড ক্লাস স্ট্রাগল এন্ড ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েটের ভিত্তিতে অগ্রসর হতে চায়, তারা হয়তো একটা খুব কোর পিওর ফোর্স, কিন্তু বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডের লিডারশিপ দেওয়ার উপযুক্ত ফোর্স সে না। তাকে একটা অ্যালায়েন্স করতে হবে এন্টারপ্রেনারদের সঙ্গে। এবং এখনকার চলমান যে অর্থনৈতিক প্রবণতা আমরা দেখছি যে মেগা ইনফ্রাস্ট্রাকচারের দিকে ব্যাপক ঝোঁক রয়েছে, এবং সেটা হয়তো লোন করেও আমরা বড় বড় প্রজেক্ট করছি, এবং এই ধরনের কিছু বিপর্যয় আমাদের পাশে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কায় ঘটেছে, যেখানে তাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো তারা যথাযথভাবে করার পরে আর ব্যবহার করতে সক্ষম হয়নি এবং ডেট বার্ডেনে পড়ে গেছে। আমাদের ক্ষেত্রে সেই ধরনের ঝুঁকি কি দেখছেন কিনা আগামী দশকে?
আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যেসব মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, যেমন পদ্মা ব্রিজ যদি ধরি একটা মেগা প্রজেক্ট, এটার যে বেনিফিট আর যা কস্ট, চুরি চামারির পরেও বেনিফিট ইজ হায়ার দেন কস্ট, এবং এটা এনকারেজ করবে রিজিওনাল ডিসপ্যারিটি কমাতে, এটা এনকারেজ করবে আমি যেই প্রোডাক্টিভ ফোর্সগুলোকে আইডেন্টিফাই করলাম তাদেরকে, মানে বটম থেকে যেই প্রোডাক্টিভ ফোর্সটা আসছে। সুতরাং সেই দিক থেকে আমি খুব বিপদ দেখছি না, কিন্তু এটাকে কার্যকরী করতে গিয়ে মানে এখন যদি পদ্মা ব্রিজের আসার টল ভাড়া এত বেশি হয় যে কেউই আসতে পারে না, তাহলে হয়তো হবে। কিন্তু সেরকম বাংলাদেশের আরেকটা সুবিধা হলো, বাংলাদেশের মানুষ খুব ভোকাল, বাংলাদেশের মানুষ খুব প্রতিবাদ মুখর, বাংলাদেশের মানুষের সিভিল সোসাইটির একটা অ্যাক্টিভ ইয়ে আছে। এত অত্যাচার, এত ক্রসফায়ার, এত কিছু ইয়ে করার পরেও তাকে আটকে রাখা যায় না। আমি আসলে আশাবাদী। সেই আশাবাদ নিয়ে আমরা শেষ করতে চাই, এবং আজ থেকে 20 বছর পরে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে পেলে খুশি হবেন? মানে আপনি গত 50 বছরের অগ্রযাত্রাকে ধরে নিয়ে আমরা যদি আগামী 2 দশকের দিকে তাকাতে চাই, তাহলে আমি আশা করব যে বাংলাদেশ একটা মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাবে, বাংলাদেশে দারিদ্র 5%-এর নিচে নেমে যাবে, বাংলাদেশে একটা মানে বৈষম্য আরো কমবে, সোশ্যাল জাস্টিস আরো বেটার হবে, প্রত্যেক লোক অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা পাবে, এবং আমরা মাথা উঁচু করে বিদেশের সঙ্গে কথা বলতে পারবো। এবং সেই আশাবাদ দিয়ে আমাদের তারুণ্যের মাঝে সাম্প্রতিককালে বেশ হতাশাও আমরা শুনতে পাই। এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমরা যদি দেশপ্রেমিক হও এবং দেশটাকে প্রপার পলিটিক্যাল পাওয়ারের হাতে নিয়ে আসতে পারো। ধন্যবাদ। আমরা একটু ডক্টর আক্তার মাহমুদের কাছে যাব, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মাহমুদ, আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমরা সেটি শুনতে চাই। না, আমি জাস্ট একটি কথা বলি। অধ্যাপক আকাশ বলছিলেন পলিটিক্যাল অ্যালায়েন্সের কথা, সেখানে প্রবাসী শ্রমিক, কৃষক, তার সাথে উনি গার্মেন্ট শিল্প, গার্মেন্ট শ্রমিকদের কথা বললেন। তো গার্মেন্ট শিল্পের মধ্যে একটি বিভাজন করা দরকার এই প্রসঙ্গে আমি মনে করি। কারণ গার্মেন্ট শিল্পের উপর বড় চ্যালেঞ্জ হচ্ছে যে গত 30-35 বছর ধরে যেভাবে শিল্পটি গড়ে উঠেছে, আগামী বছরগুলোতে কি সেই একই ট্র্যাকে থাকবে, না সেখানে একটা পরিবর্তনের দরকার আছে। যেমন আমরা জানি যে আমাদের এখনো গার্মেন্ট যে বাস্কেট, সেটি শতকরা 70-75% মাত্র 5টি প্রোডাক্ট থেকে আসে, সেখানে খুব একটা ডাইভার্সিফিকেশন হয়নি। গার্মেন্টের বাইরে ডাইভার্সিফিকেশনের কথা আমি যাচ্ছি না, সেটা আলাদা প্রসঙ্গ। গার্মেন্টের ভেতরেও হয়নি। গার্মেন্ট শিল্পের ভেতরে প্রোডাক্টিভিটি কতটা বেড়েছে এই বিষয়ে সংশয় আছে। উৎপাদন বেড়েছে কিন্তু প্রোডাক্টিভিটি হতে বাড়েনি। আমাদের সমগ্র অর্থনীতির কিন্তু এটি একটি চ্যালেঞ্জ। এতদিন আমাদের গ্রোথ হয়েছে উইদাউট প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। কৃষিতে কিছুটা প্রোডাক্টিভিটি হয়েছে, শিল্পেতে কতটা হয়েছে, শিল্প খাতে আমরা জানি না। তো এখন এই গার্মেন্ট সেক্টরের ভেতরে যারা পরিবর্তন চায় আর যারা পরিবর্তন চায় না, এর মধ্যে একটি বিভাজন করা দরকার। কারণ আমার মনে হয় একটা প্রবণতা হচ্ছে যে যারা পরিবর্তন চায় না তারা কিন্তু সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে। আগে 2-3 বছর অন্তর তারা সাবসিডি দাবি করতো, এখন প্রতি বছরই করে এবং প্রতি বছরই নানান অজুহাতে তারা পায়, কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনো কন্ডিশন অ্যাটাচ করে না। আমরা জানি পূর্ব এশীয় দেশগুলোতে আমরা জানি সরকার অনেক সাপোর্ট দিয়েছে একসময় বেসরকারি খাতে, কিন্তু তারা দে ডিমান্ডেড পারফরমেন্স, রপ্তানি করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এবং সেই পারফরমেন্স মিট না করলে তারা কিন্তু সেই সাপোর্টটি উইথড্র করতো, অনেক সময় খুব রুথলেসলি করতো। এবং 2-1টি বড় বড় চাই বলো তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে কারণ সরকার সেই সাপোর্ট উইথড্র করেছে। কিন্তু বাংলাদেশে আমরা সেই ডিসিপ্লিন ইম্পোজ করছি না। তো ঠিক আছে, আমাদের সরকার থেকে যদি বেসরকারি খাতে কোনো সাপোর্ট দেওয়া হয়, সেটি কি স্ট্যাটাস কোকে বজায় রাখার জন্য নাকি পরিবর্তনের জন্য, এটি একটি বিরাট প্রশ্ন। এবং সেইখানেও কিন্তু এই যে রাজনৈতিক অ্যালায়েন্সের কথা আপনি বললেন অধ্যাপক আকাশ, সেখানে ওই বিভাজনটি করতে হবে যে গার্মেন্ট শিল্পের ভেতরে যারা পরিবর্তন চায় না তাদের সাথে আপনি রাজনৈতিক অ্যালায়েন্স করবেন, তাদেরকে সাপোর্ট অব্যাহত রাখবেন, নাকি যারা পরিবর্তন করতে চাচ্ছে তাদের সাথে আপনি অ্যালায়েন্স করবেন।
এগুলো কিছু প্রশ্ন আছে। না, আমাদের ওই যে বাম ল্যাঙ্গুয়েজে আমরা বলি যে প্রোডাক্টিভ ক্যাপিটালিস্টদের সঙ্গে অ্যালায়েন্স করতে হবে, প্রোডাক্টিভ ক্যাপিটালিস্ট। হ্যাঁ, তো সেটা একটা ডেফিনিশন আছে। আপনি যখন গার্মেন্ট ওইটা প্রত্যেক সেক্টরে আপনি প্রোডাক্টিভ বলছেন, কিন্তু এখন হয়তো তার একটা অংশ দেখে বলতে হবে। হ্যাঁ, আর প্রোডাক্টিভিটি নয়। স্যালাইন বা সাবসিডি নিয়ে বেঁচে আছে, ওকে আমরা প্রোডাক্টিভ বলবো না। হ্যাঁ স্যার, যেহেতু বাম রাজনীতির প্রসঙ্গ আনলেন, সেটা নিয়ে আপনার একটা সংক্ষিপ্ত মূল্যায়ন নিয়ে শেষ করতে চাই। আপনি দীর্ঘদিন রাজনীতির মাঠে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িত। তো আমাদের প্রজন্মে, আমাদের অর্থনৈতিক বাস্তবতায় সাম্যমুখী নতুন ধারার বাম আন্দোলনের সম্ভাবনা আপনি দেখতে পান কিনা? আপনারা তো প্রজন্মের একটা মানে ব্যাটন হ্যান্ড ওভারে ফেজে এসেছেন, তো সেখানে আপনাদের রাজনীতি যখন আমাদের হাতে আসবে তখন সেখানে আপনি কি আশাবাদ অথবা কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? একটা তো যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখন বাম রাজনীতি একটা ধাক্কা খেয়ে একদম নিচে নেমে গেল এবং লোকে বলা শুরু করলো এন্ড অফ হিস্ট্রি, আর বাম রাজনীতি আসছে না, এগুলো সব শেষ। আবার যখন 1%-এর এগেইনস্টে 99%-এর স্ট্রাগল শুরু হলো এবং এই এখনকার এই কিছুদিন যে আমরা নানা জায়গায় ক্রাইসিস দেখলাম, চীনের রাইজ দেখলাম, তখন একটা লোকের মধ্যে আবার একটা আগ্রহ হয়েছে বাম রাজনীতি তাহলে একটা আছে সম্ভাবনা। কিন্তু এই বাম রাজনীতি কিন্তু নট ব্যাক টু দ্য ওল্ড স্কোয়ার নাম্বার 1, এটা নেগেশন অফ নেগেশন। আগের বাম রাজনীতি নেগেট করে ডান হয়েছে, সেই ডানেরও নেগেশন হবে, হয়ে আবার একটা বাম আসবে। সেটা একটু দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার এবং তত্ত্ব নির্মাণ করতে হবে, প্র্যাকটিসেও সেই তত্ত্ব প্রয়োগ করতে হবে। সেটা একটা প্রক্রিয়া। যারা একটু মানে লং হরাইজনে চিন্তা করে তারাই এটাতে থাকবে। অবশ্য কেইনসের মতো কেউ বলতে পারে ইন দ্য লং রান এভরিবডি ইজ ডেড বলে, তারা সে শর্ট হরাইজনে থাকতে পারে। শর্ট হরাইজনে থাকুক, কিন্তু বামের দিকেই থাকুক, এটাই আমার কাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনেক সময় দেওয়ার জন্য, এবং আমরা খুবই ঋদ্ধ এবং একটি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিকেই সামগ্রিকভাবে মিলিয়ে একটি সমৃদ্ধ আলোচনা পেলাম আপনার কাছ থেকে। এবং আমরা আশা করি যে সামনের দিনেও আপনি লেখালেখির মাধ্যমে এবং আপনার যে প্রগতিশীল আন্দোলনের সাথে সংশ্লিষ্টতা, তার মাধ্যমে আমাদেরকে অর্থনীতির চলমান বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে যে দিক নির্দেশনা সেগুলো দিয়ে যাবেন। এবং ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকেও আমরা আপনাকে আমাদের পাশে পাবো, এবং এই সিরিজে আমরা চলমান রাখবো এই বছর ব্যাপী। এবং আমাদের অন্যান্য যারা দেশের শীর্ষ অর্থনীতিবিদ রয়েছেন, বিভিন্ন অর্থনীতির বিভিন্ন স্পেশালাইজেশনে কাজ করছে, তাদেরকেও আমরা নিয়ে আসবো এবং তাদের বিভিন্ন বিশ্লেষণ এবং মতামত বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং শুনেছেন আমাদের আজকের আলোচনা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে যোগ দেবার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর আক্তার মাহমুদকে তার মূল্যবান মন্তব্য এবং সময় দেবার জন্য। এবং সবাইকে, এখন আমরা জানি যে ঢাকায় একটি লকডাউন শুরু হতে যাচ্ছে এবং আমরা বেশ একটা ক্রাইসিসের মুখোমুখি আছি, যেখানে আমাদের প্যান্ডেমিকের নতুন ওয়েভ আসছে। আমরা আশা করি যে সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং এই বছরটি হয়তো আমাদের জীবিত থাকা এবং অর্থনীতিকে কোনোভাবে জীবিত রাখাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। গ্রোথ এবং প্রোডাক্টিভিটি বা উন্নয়ন নিয়ে আমরা হয়তো বেঁচে থাকলে, সার্জের কেইনসিও মতামতে বলছিলেন যে এই শর্ট রানে এই বছর যদি বেঁচে থাকে, আগামী বছর হয়তো আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। তো থ্যাংক ইউ স্যার, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমরা আশা করি যে আবার আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি।